আপনার কাজী নজরুলের সাথেও দেখা হয়েছে। দেখি সামনে একটা পুলিশ বসা, ভিতরে দু একজন লোক, একটা লোক খাটের উপরে বসা, বুড়ো, মাথায় টাক, মোটাসোটা। কাজী নজরুলের পাসপোর্ট যেটা তিনি কপি স্ক্যান কপি আছে, আমি স্ক্যান কপি আছে অফিসিয়ালি জাতীয় কবি হয়েছে কিছুদিন আগে। কিছুদিন আগে বলতে এই যে প্রফেসর ইউনূসের সরকার তাকে জাতীয় কবি ঘোষণা করছে, অফিসিয়ালি গেজেট করছে। এর আগে জাতীয় কবি উনি অফিসিয়ালি ছিলেন। 71-69 যে টাইমটা, সেই টাইমের ডকুমেন্টস গুলো আপনি বললেন 72 সরকার এসে সেখানে 72 সরকারি কেউ সেখানে বেশ কিছু ডকুমেন্টস মুছে ফেলেছে। প্রথমত হলো মুছে ফেলা শব্দটা ছিল না, তখন তো আর মোছা যেত না। আমি বলতে অবহেলায় ডিস্ট্রয় করা হয়েছে। অবহেলা ডেস্ট্রয় হয়ে গেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের সবচেয়ে বড় যে কাজটা হয়েছে, সেই কাজটা কিন্তু জিয়াউর রহমান করেছে। মুক্তিযুদ্ধের হিস্ট্রি ধ্বংস করা হয়েছে একটা জায়গায়। কোথায়? 32 নম্বর। স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? 7ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা হিসাবে ধরা হবে, নাকি বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়িতে বসে যিনি যে ট্রান্সমিটারে যে ভাষণটা দিয়েছিলেন সেটাকে স্বাধীনতার ঘোষণা বলা হবে, নাকি জিয়াউর রহমান সাহেব যে ভাষণটা দিয়েছিলেন সেটাকে স্বাধীনতার ভাষণ বলা হবে? অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সবই রেকর্ডেড আছে। একটা জাতির জন্য আর্কাইভিং যে কত গুরুত্বপূর্ণ বিষয়, একটা আর্কাইভ যে একটা জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার অনেক উদাহরণ পৃথিবীব্যাপী আছে। বাংলাদেশের এক্স্যাক্টলি আর্কাইভের কি সিচুয়েশন সেটা নিয়ে আজকে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে ডেকেছি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি একাধারে মাউন্টেইনার, একাধারে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, একই সাথে তিনি একজন আর্কাইভিস্ট। এবং তার সাথে আজকে আমরা পুরো সময় জুড়ে কথা বলবো যে কেন এই দেশের আর্কাইভে গুরুত্ব রয়েছে এবং আর্কাইভ আমরা কিভাবে করবো আর কি। বাবু ভাই, আপনার উপর রিসার্চ করতে গিয়ে আমাকে আসলে অনেক বেগ পাইতে হয়েছে। সেই বেগের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনার এরিয়াতে এত ভাস্ট, আপনি ফটোগ্রাফার, আপনি ভিডিওগ্রাফার, আপনি ফিল্ম অ্যানালিস্ট, ফিল্ম মেকার, একই সাথে আপনি মাউন্টেইনার, আপনি সংগ্রাহক হিসাবে কাজ করছেন, আর্কাইভিস্ট হিসাবে কাজ করছেন। তো অনেক ভাস্ট এরিয়া নিয়ে কাজ করছেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনি ঠিক কারোর মতো মানে অন্যরা যেরকম ফ্লাশি ভাবে একটা জায়গায় জাস্ট একটু করে চলে গেলাম এরকম না, আপনি যেখানে করছেন সেখানে এক মোটামুটি ফুটপ্রিন্ট রেখে গেছেন। সো কোনো একটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় এপিসোড হয়ে যাবে আর কি। সো আমি উচিত হলো যে কোনো একটা নিয়ে কথা বলা আর কি উচিত। তো আমরা আসলে চেষ্টা করব দুইটা জায়গা নিয়ে কথা বলতে আর কি। মোস্টলি আপনার আর্কাইভিস্ট যে ক্যারেক্টারটা এটা নিয়ে কথা বলবো, আরেকটা জায়গা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে আপনার মাউন্টেইনার যে জায়গাটা, ওই জায়গায় মাউন্টেনিং নিয়ে কথা বলবো আর কি। এবং আমি চেষ্টা করব দুইটা জায়গাতে যারা শুনবেন, আমার অডিয়েন্স যারা শুনবেন তাদেরকে যেন ভ্যালু অ্যাড করা যায় আর কি। এক্স্যাক্টলি। সো আপনি আপনার বক্তব্যের মধ্যে থেকে ওই ভ্যালু অ্যাডিং জায়গাটা যদি এনশিওর করতে পারেন আমার অডিয়েন্সের জন্য, আমার অডিয়েন্স উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ অ্যান্ড মি অলসো। তো আমরা আমার প্রথম যে জায়গাটা জানার খুব ইচ্ছা সেটা হচ্ছে যে আপনি একই সাথে আপনি শুরু করেছিলেন এফডিসির সাথে কাজ, মানে এফডিসির ঘরানার সিনেমাগুলোর সাথে কাজ করা শুরু করেছিলেন এবং পরবর্তী সময় হচ্ছে আপনি ধীরে ধীরে এফডিসি থেকে বের হয়ে এসে এফডিসির বাইরের ঘরানা যে সিনেমা সেগুলোতেও কাজ করেছেন বা সেই সংগঠনগুলোর সাথে আপনি কাজ করেছেন, শর্ট ফিল্ম ফোরাম আর ঢাকা সিনে ক্লাব, আরও যা যা ছিল আশপাশে আপনি এগুলো নিয়ে অল্টারনেটিভ ফিল্ম মুভমেন্টের সাথে আপনি একটা সক্রিয় মানুষ হিসাবে কাজ করেছেন আর কি। সো আমার এক্স্যাক্টলি জানার আগ্রহ যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে ধরেন একই দেশে দুইটা ঘরানা স্টাবলিশড হয়েছে, দুইটাই যথেষ্ট শক্তিশালী ঘরানা, এদের দূরত্বও প্রচুর, একই শহরের মধ্যে দুটো ঘরানা কিন্তু তাদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা আসলে শুরু হয়েছিল কিভাবে, মানে এক্স্যাক্টলি তাদের কনফ্লিক্টের জায়গা কোথায়? আমি কি ওইটা বলবো না আসলে শুরু থেকেই বলবো? শুরু থেকে যদি আমি এইভাবে বলি যে আসলে কথাটা ভুল যে আমি মানে আগে বেশি ঘরানায় তারপরে ওইটাতে গিয়েছি। ধীরে ধীরে এই কথাগুলো বল। আসলে আমার ব্যাপারটা হলো আমি মানে আমার কোনো ফিক্সড গোল ছিল না। আচ্ছা, কখনোই। হ্যাঁ, আই জাস্ট এনজয় মাই লাইফ, এইরকম একটা আমি মানে ইয়েতে চাচ্ছিলাম, কাজ করতেছিলাম। তো আমার মামা ছিল ফটোগ্রাফার, তো মামার অনেক গল্প শুনতাম। উনি কাদিরে বাহিনীতে ছিল, তো উনি কিছু ছবি টবি আমাকে দেখাতো। তো উনার ওই মামার কাছ থেকে আমি আসলে প্রেরণাটা পাই। এরপরে আমি মনে হলো যে আমি পড়াশোনায় ঠিক ভালো ছিলাম না, মানে জেনারেল পড়াশোনায় শেষ করেছি কিন্তু ভালো ছিলাম না, এটা পছন্দ হতো না। যেমন আমি এটা কখনকার সময়? এটা আসলে আমার স্কুলের পরে, জাস্ট স্কুলটা মোটামুটি শেষ করলাম, ম্যাট্রিকুলেশনের পরে। ম্যাট্রিকুলেশন, হ্যাঁ, তখন এসএসসি বলতো, সেকেন্ডারি এডুকেশন। তো এরপরে আমি মানে যাতে ওই ম্যাট্রিক পরীক্ষার পর আমি ঢাকার লাইব্রেরিগুলোতে যাওয়া শুরু করলাম। ওই যে 3 মাস মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, আমি একটু বান্দরবন গেলাম,
চিটাগং গেলাম, কক্সবাজার গেলাম, আমার খালার বাড়ি ছিল এখানে। ওইটা 7-10-12 দিন ঘুরে আসার পরে ঢাকায় বাসায় চলে আসার পরে আমি আসলে লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম। হ্যাঁ। তো আমার বই পড়তে পড়তে এত ভালো লাগলো, তখন তার আগে আমাদের স্কুলে পুরস্কার হিসেবে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত বই দিত। হ্যাঁ, যে গল্পের শেষ নেই, একটা খুব চমৎকার বই আছে, এটা আমি ক্লাস 5 না 6 থাকার পড়েছিলাম। তো এরপরে ওই পড়াশোনাটা চাপ করে ঢাকার লাইব্রেরিগুলো, বিশেষ করে এখন যে এখানে ওই যে গুলিস্তানের যে মাজারটা আছে, ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের এখানে একটা ঢাকার মহানগর পাঠাগার ছিল জাতীয় গ্রন্থকেন্দ্রের আন্ডারে। ওইটা একটা পুরনো দোতলা বিল্ডিং ছিল ব্রিটিশ আমলের, এখন ওটা ভেঙে ফেলছে। ওইটাতে আমি পড়াশোনা, এবং আমি আরজ আলী মাতব্বর পড়েছি, আরজ আলী মাতব্বর বেঁচে থাকা অবস্থায়। আচ্ছা, হ্যাঁ, ইনফ্যাক্ট দেখা হয়েছে আপনার সাথে? তার সঙ্গে একবার আমি দূরের থেকে দেখছি, আমি আই ডোন্ট হ্যাভ এনি চান্স টু টক উইথ হিম। আমার সঙ্গে ওই রকম অনেক বিখ্যাত লোকের দেখা হয়েছে, যেমন পচাব্দি গাজীর সঙ্গে দেখা হয়েছে। এই দুজনের কথা বললাম, দুজনের চেহারা একদম অলমোস্ট কাছাকাছি মিল ছিল, দেখে মনে হয় না এই লোকটা এরকম। আপনার কাজী নজরুলের সাথেও দেখা হয়েছে? সেটা অবশ্য অন্য ঘটনা। হ্যাঁ, শুনবো আমরা এটা, আমরা এই আলাপটা শেষ করি। সেটা আচ্ছা বলেই দেই। হ্যাঁ। আমার দুই ভাই, আমার ডাক নাম হলো বিপ্লব অ্যাকচুয়ালি, কিন্তু এই নামটা কেউ ডাকে না, আমার নাম বাবু সবাই ডাকে। তো বিপ্লব মানে হলো 69-এর মুভমেন্টের ওই বিপ্লবটা। আর আমার ছোট ভাইয়ের নাম হলো আজাদ। হ্যাঁ, আজাদ মানে হলো স্বাধীনতা, 1971-এর স্বাধীনতা। ওর জন্ম জাস্ট দেশ স্বাধীনের পরপর। তো এরপরে আমার দুই বোন, টুইন, ওই দুই বোন হয় 76-এ। তো ওই দুই বোন যখন হয়, তখন আমার মা, মানে হোয়েন শি ইজ ক্যারিং, তো তখন তার টেস্ট করার জন্য পিজিতে যেতে হতো। কিন্তু তারা হয়েছে কিন্তু আজিমপুরে ম্যাটারনিটি বলে একটা ক্লিনিক ছিল, এবং আমার ধারণা পুরো ঢাকা শহরে সবাই ওইখানেই হয়েছে, যাদের হসপিটাল, কারণ ওইটা একটাই হসপিটাল ছিল, দোতলা তিনতলা একটা বিল এখনো আছে। তখন আমার বাবা চাকরি করতো না, মানে আমার বাবা এর আগে পিজিতে চাকরি করতো, তার চাকরিটা, সরকারি চাকরিটা চলে গেছিল। ওইটার সঙ্গে আবার রাজনীতির একটা ব্যাপার আছে। আপনাদের বাড়িতে তৎকালীন সময়ের অনেক বামপন্থীরা যাতায়াত ছিল, লুকিয়ে ছিল, এই অভিযোগে আপনার বাবার চাকরি গিয়েছিল। ঘটনাটা সত্য, একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে মেরে ফেলা হয়। তারপর আমার বাবার চাকরি চলে যায়। তারপরে দুর্ভিক্ষ শুরু হয় 74-এর। এইটা কোন পিরিয়ডের কথা বলছেন, এই যে চাকরি চলে যাওয়াটা? 74 বঙ্গবন্ধু তখন বেঁচে আছেন আর কি? হ্যাঁ, আওয়ামী লীগের সময়। মানে ওই যে রক্ষী বাহিনী, তারপরে এইসব, মানে তাদেরই দোষারোপ হয়। মনিরুজ্জামান তারা বলে একজন বড় নেতা ছিল, তারা দুইজন অ্যারেস্ট হয়, আলাউদ্দিন বলে একজন, মনিরুজ্জামান তারা একজন। আলাউদ্দিন যখন অ্যারেস্ট, আলাউদ্দিন বেঁচে গেছে, উনি বোধহয় কিছুদিন আগে মারা গেছে। উনি বেঁচে গেছে মৌলানা ভাসানী হস্তক্ষেপ করেছিল দেখে। হ্যাঁ, কিন্তু মনিরুজ্জামান তারাকে বাঁচানো যায়নি। আজিজ মেহের একই সঙ্গে ওই সময় কাছাকাছি সময় ছিল, উনি চলে গেছে। আজিজ মেহেরের আমার সময় একটা ছেলে আছে, এটা হলো বিপ্লব রহমান, এখন বিখ্যাত সাংবাদিক। যাই হোক, তো যেটা বলছিলাম যে বাবার চাকরি চলে যায়, বাবা চাকরি চলে গেলেও উনি যেহেতু পিজিতে চাকরি করতেন আগে, তো আমার মায়ের কিছু টেস্ট পিজিতে, তখন তো পিজি একমাত্র মানে বড় হসপিটাল যেখানে টেস্ট হয়, এখন তো ঘরে ঘরে হসপিটাল। তো ওই টেস্টের জন্য যেহেতু আমার বাবা তখন আগে প্যাথোলজিস্ট এইগুলো নিয়ে কাজ করতেন, উনি ব্লাড কি নেওয়ার ড্র করে উনি নিজেই চলে গেছিলেন পিজিতে আমাকে নিয়ে। তো ওইখানে 116 কি 115 নম্বর রুমে আমাকে নিয়ে গেলেন ইচ্ছা করে, গিয়ে বললেন যে চলো একটা জিনিস দেখাই তোমাকে। দেখি সামনে একটা পুলিশ বসা, ভিতরে 2-1 লোক, একটা লোক খাটের উপরে বসা, বুড়ো, মাথায় টাক, মোটাসোটা, এরকম করতে, এত বড় বড় চোখ, মানে এত বড়। আমার সবচেয়ে ভালো হচ্ছে চোখটা দেখতে পেলে, মানে চোখটা হলো মানে আমি আর কিছু মনে নাই, আমার চোখ মনে। হ্যাঁ, মানে উনি মৃত্যুর আগে তো ওনার চুলটুল গুলো পড়ে গেছিল, হ্যাঁ, ওনার গায়ের রংটা অনেক কালো হয়ে আসছিল, চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছিল। কালো হয়নি, উনি গৌরবর্ণই ছিলেন অলওয়েজ। উনি কিন্তু হ্যান্ডসাম এবং সুপুরুষ ছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি তার আমলে। উনি বেশি হাইট ছিলেন না, 5 ফিট 7 ইঞ্চি, পরে জানি আমি, আমার কাছে ওনার পাসপোর্ট আছে দেখে বলতে পারতেছি, অন্য ডকুমেন্ট আছে। কাজী নজরুলের পাসপোর্ট, যেটা তিনি কপি ইন্ডিয়া থেকে, মানে উনি একটাই পাসপোর্ট করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার সময়। না, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার সময় ওনার কোনো পাসপোর্ট ছিল না। উনি ভিয়েনা যান, লন্ডন যান, সারে যান, হ্যাঁ, ওনার ট্রিটমেন্টের জন্য। 58 কি 56-এর দিকে উনি যান। সেই পাসপোর্টটা আপনার কাছে আছে? সেই পাসপোর্টের কপি আছে আমার, কপিটা মানে স্ক্যান কপি আছে, আমি স্ক্যান কপি আছে। তো ওইখানে লেখা আছে উনি হাইট কত, এরকম, এই জন্য বললাম। তো উনি বসা,
লোকজন আছে অল্প কিছু, হ্যাঁ। উনি মানে এরকম এরকম করতেছে। তো আমার কাছে কিছু মনে হয়নি। আমার বাবা তখনও বলেনি। বের হয়ে যাওয়ার সময় উনি যখন যাচ্ছি আমরা হ্যাঁ। শাহবাগের ভিতর দিয়ে আজিমপুরে যাচ্ছি, আজিমপুরে থাকতাম। আমার মা ওই যে আজিমপুর কমিউনিটিতে। কত সালে এটার ঘটনা? 76। 76। ততদিনে তো তিনি জাতীয় কবি হিসাবে ইয়ে হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। হয়নি? অফিসিয়ালি জাতীয় কবি হয়েছে কিছুদিন আগে। আচ্ছা, কিছুদিন আগে বলতে? কিছুদিন আগে। এইটাই, এই যে প্রফেসর ইউনূসের সরকার তাকে জাতীয় কবি ঘোষণা করছে, অফিসিয়ালি গেজেট করছে। এর আগে জাতীয় কবি উনি অফিসিয়ালি ছিলেন না। তাহলে আমরা ছোটবেলা থেকে যে জেনে আসি জাতীয় আমরা কবি আমরা কাজী অনেক নজরুল কিছুই ভুল ইসলাম, জানি। যেমন আমরা জানি কাজী নজরুল ইসলামের নাগরিকত্ব কে দিয়েছে। জিয়াউর রহমান, যতদূর জানি। হ্যাঁ, আমরা এটা জানি কি আসলে? আমরা তো জেনারেল কনসেপ্ট হলো উনি বঙ্গবন্ধু তাকে নিয়ে এসছে, বঙ্গবন্ধু নাগরিকত্ব দিয়েছে। বঙ্গবন্ধু তাকে অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন নিয়ে এসছে, হ্যাঁ। স্টেট গেস্ট হিসেবে এই দেশে রেখেছে। হ্যাঁ। এবং তার বাড়িতে পতাকা উঠতো, সকালবেলা পতাকা বিউগল বাজায় পতাকা উড়ানো হইতো, সন্ধ্যাবেলা বিউগল বাজায় পতাকা নামানো হইতো। কেন? উনি স্টেট গেস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ উনি পদ্মভূষণ পাওয়া একজন ইন্ডিয়ান নাগরিক। এবং জুলাই মাসে 75-এর জুলাই মাসে উনাকে ওই বাসা থেকে চোর করে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। উনি যেতে চাননি। আচ্ছা। এবং জুলাই গেল, জুন গেল, জুলাই গেল, অগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হ্যাঁ। এই 3 মাস কিন্তু উনি হসপিটালে ছিলেন, বা আমি বলতেছি যে কাজী নজরুল ইসলামের কথা। কারণটা হলো এটা, মানে আমি যেহেতু হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, জি। কারণটা হলো একজন আওয়ামী লীগের নেতা ওই বাড়িটা দখল করবে। মানে একজন আওয়ামী লীগের নেতা ওই বাড়ি দখল করবেন বিধায় কাজী নজরুল ইসলামকে জোর করে তাকে ইসে রাখা জোর হয়েছে, করে হসপিটালে রাখা হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপরে উনি বছরখানেক হসপিটালেই ছিলেন। তারপরে ওই বাড়িটা তিনি দখল করতে পেরেছেন, আওয়ামী লীগের দখল নেতা। করেছেন। কাজী নজরুল আর ফিরে আসেননি ওই বাড়িতে কখনো। ওই বাড়িটা পরে নজরুলের আর ফিরে আসেনি। নজরুল তো হ্যাঁ। হসপিটালেই মারা গেল, ওইখান থেকে কবর দিয়ে দেওয়া হলো তাকে। এবং তাকে ওই বাড়িটা পরে এরশাদ এসে 86-এর দিকে দখল মুক্ত করে সেটাতে নজরুল ইনস্টিটিউট করলো, যেটা এই যে ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউট, যেটা ওই বাড়িটাই। কিন্তু ওই বাড়িটা দোতলা বাড়ি ছিল, পাশে খোলা মাঠ ছিল, এবং ওই মাঠে নজরুল হাঁটতেন। জি। দুর্ভাগ্যবশত বোধহয় খালেদা জিয়া না কোন আমলে ওই মাঠের ওখানে একটা বিল্ডিং বানানো হয়েছে, অডিটোরিয়াম, মিউজিয়াম, এগুলো বানানো হয়েছে। উচিত ছিল না। আমার প্রশ্ন যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে এই দূরত্ব কিভাবে তৈরি হলো, অল্টারনেটিভ ফিল্ম এন্ড সেটা সরি, আমরা এক কথা থেকে আরেক কথা যে আপনার সাথে আলাপ করতে গেলে এটা হবে আমি জানি, কারণ না, এতটা গল্পের প্রত্যেকটা বক্সে বক্সে এত নতুন গল্প জমা হয়ে আছে। হ্যাঁ, এটা হয়েছে কি, মানে আমি ওই ফটোগ্রাফি বলছিলাম, ফটোগ্রাফি করতে গিয়ে আমি বেগার ইনস্টিটিউট অফ ফটোগ্রাফিতে ভর্তি হই। প্রথমে ভর্তি হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, একটা ইনস্টিটিউট ছিল, পিয়ারু ভাই এটা চালাতো। পিয়ারু ভাই এখনো বেঁচে আছে, ছবি তোলে। উনি শুনলাম, উনি বললেন ওনারা এখানে একটা কোর্স করলাম ছোট 1 মাসের। উনি বললেন যে উনি শিখেছেন মঞ্জুর আলম বেগের কাছ থেকে। হ্যাঁ, মঞ্জুর আলম বেগ কোথায়? উনি বলে যে উনি তো এলিফ্যান্ট রোডের ওই গলিটার মধ্যে থাকেন, ওইখানে ওনার ইনস্টিটিউট, বেগার ইনস্টিটিউট। তা আমি আবার ওইখানে গেলাম, ওইখানে ভর্তি হলাম। তো ওই ফটোগ্রাফির পরপরই 88-এই ওই 88-এর শেষের দিকে, মানে 88 আমি ফটোগ্রাফি কোর্স করলাম, ক্যামেরা কিনলাম, ছবি তোলা শুরু করলাম, রাস্তাঘাটে ঘুরে ছবি তুলি। একদিন একটা ফিল্ম নিয়ে আলোচনা করার জন্য আলমগীর কবির সাহেব আসলেন। আলমগীর কবির সাথে আপনার ওই সময় প্রথম দেখা? আচ্ছা। 88-এর মাঝামাঝি থেকে উনি ওই পিয়ারু স্যারের ক্লাসরুমে, টিএসসি দোতলায় ক্লাস হতো। টিএসসিতে 2টা গেট, কিন্তু জিএসসিতে সিঁড়িতে কিন্তু 2টা, উপরে ওঠা যায়। একটা হলো ঠিক ডাসের এই পাশ দিয়ে একটা ছোট গলির মতো আছে, এটা দিয়ে ওঠা যায়। আর ওই পাশে একটা হলো ওই যে ভিতরে অডিটোরিয়ামে যাওয়া, ওইদিকে একটা সিঁড়ি আছে, বুক সেন্টার ওইখানে আছে। এইখানে একটা ব্যাংকের আগে, জনতা ব্যাংকের আগে, ওইটা দিয়ে উঠে দোতলায় আমাদের ক্লাস হতো। একদিন আলমগীর কবির আসলেন করার জন্য, এই আমাদের ফিল্ম নিয়ে আলোচনা করার জন্য। তখন আমার ফিল্মের প্রতি আগ্রহ তৈরি হলো। আলমগীর কবির বললেন। তো তারপরে প্রথম শর্ট ফিল্ম ফোরাম ফেস্টিভ্যাল হলো ডিসেম্বরের 8 তারিখে 88-এ। আমি অংশগ্রহণ করলাম, ছবি টবি তুললাম,
এখন ওই ছবিগুলোই এখন সবাই ব্যবহার করে, কারণ আর ছবিগুলো নষ্ট হয়ে গেছে সব। আলমগীর কবির ওই বছর প্রেসিডেন্ট ছিল ওই ফেস্টিভ্যালের উনি চেয়ারম্যান ছিলেন আর কি। হ্যাঁ, ফেস্টিভ্যাল ডাইরেক্টর ছিল তারেক মাসুদ। তারেক মাসুদ। ওগুলোর কাগজপত্র আছে আমার কাছে, আমি যেটা পেতাম রেখে দিতাম। হ্যাঁ। তো ওটার পরে ফিল্ম পড়বে আগ্রহ হলো। আমি 89-এ আমি ফিল্মে জয়েন করলাম। ফিল্মে জয়েন করার খুব মজার কাহিনী হলো, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আমার জন্ম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের ফিল্মের 30% লোক সিরাজগঞ্জের তখন এখনো। আচ্ছা। তখন তো মানে ইবনে বিজান, হ্যাঁ, মানে বিশাল ফিগার। হ্যাঁ, হ্যাঁ, উনিও ফিল্ম, আফজল চৌধুরী প্রথম প্রজন্মের সিনেমাটোগ্রাফার, উনিও সিরাজগঞ্জের। আমিনুল ইসলাম মিন্টু সিরাজগঞ্জের, অরুণ রায় সিরাজগঞ্জের, আব্দুল লতিফ বাচ্চু সিরাজগঞ্জের, দেওয়ান নজরুল সিরাজগঞ্জের, আবহিনা বাবলু সিরাজগঞ্জের, জোসেফ শতাব্দী সিরাজগঞ্জের, হ্যাঁ, আলম খান সিরাজগঞ্জে জন্ম। এরকম প্রচুর আছে। তো দেওয়ান নজরুল আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং দেওয়ান নজরুল তার স্ট্রাগল পিরিয়ডে প্রায় বছর 3 উনি বেঁচে আছেন এখনো। বছর 3 উনি আমাদের বাসায় থাকতেন, আমাদের সঙ্গে থাকতেন। এবং আমি যে টেবিলে পড়তাম, আমি তখন মাত্র পড়াশোনা মানে করতেছি, স্কুলে ভর্তি হচ্ছি, আমার ছোট ভাই স্কুলে ভর্তি হচ্ছে। টেবিলের এই পাশে আমি পড়তাম, ওই পাশে দেওয়ান নজরুল বসে বসে লিখতেন। এবং অনেক বিখ্যাত গান, চুমকি চলেছে একা পথে, পাখির বাসার মতো দুটি চোখ। চুমকি চলেছে একটু পরের গান, কিন্তু পাখির বাসার মতো দুটি চোখ। তারপরে ওই যে আরেকটা গান হলো এক মুঠো ভাতের, এত রূপের বড় করিস না তো, রূপ চিরদিন রইবে না। হ্যাঁ, জাফর ইকবাল, ববিতার এই গানগুলো উনি ওই সময় লিখতেন। উনি দোষ দুশ্মন স্ক্রিপ্ট আমাদের বাসায় বসে লেখা, এবং ওইটার একটা স্ক্রিপ্টের যে কপিটা ফিল্ম আর্কাইভ আছে তার অর্ধেক আবার আমার মায়ের হাতের লেখা। আচ্ছা। হ্যাঁ, মানে আমার মার হাতের লেখা সুন্দর ছিল, আর তখন সব অ্যাসিস্ট্যান্টের লেখা সুন্দর হইতো। আমি যখন ফিল্মে জয়েন করি আমাকেও পাতার পর পাতা দেওয়া হয়তো, আমি লিখতাম, কারণ অ্যাসিস্ট্যান্ট হওয়ার অন্যতম যোগ্যতা হলো হাতের লেখা সুন্দর হইতে হবে, কারণ স্ক্রিপ্ট কপি করতে হইতো তখন। তখন তো এরকম জেরক্স টেরক্সের ফটোকপি কিংবা প্রিন্ট কম্পিউটার ছিল না। তো ওইরকম উনি দেওয়ান নজরুল পাশে লিখতেন আর কি। তো আমি ওনাকে গিয়ে ধরলাম যে আমি ফটোগ্রাফি কোর্স করেছি, আমি তো ফিল্মে কাজ করতে চাই। তার সঙ্গে আপনার আগে থেকেই সম্পর্ক ছিল, বিকজ অফ তিনি আপনাদের বাসায় ছিলেন। হ্যাঁ, আমার মানে আমরা তাকে মানে ফিল্মের খুব কম লোককে আমি ভাই বলি না। আপনি তাকে চাচা বলতেন? আমি তাকে চাচা বলতাম, একজন দুইজনকে। ইভেন আমি তো ভাই অলমোস্ট সবাইকে ভাই বলছি। হ্যাঁ, আব্দুল জব্বার খানের চেয়ে বড় তো আর ফিল্মে কেউ থাকার কথা না। আসবো, ওনার ব্যাপারে আমার জানার আগ্রহ আছে। উনাকে আমি ভাই বলতাম, খানাদাকে আতা ভাই বলতাম, কিন্তু দেওয়ান নজরুলকে চাচা বলতাম, নজরুল কাকা বলতাম। এরকম দু একজন আছে। জাফর ইকবালকে নানা বলতাম, কারণ উনি আমার এক অর্থে নানা। আমার নানির 2টা খালাতো বোন আছে, ভাই আছে। আমার নানির 2টা খালাতো ভাই, 1টা খালাতো বোন। এই 2টা খালাতো ভাই হলো আনোয়ার পারভেজ আর জাফর ইকবাল, আর বোনটা হলো শাহনাজ রহমতুল্লাহ। আমার নানির আপন খালাতো ভাই এরা। কিন্তু এইরকম দু একজন ছাড়া বাকি সবাইকে ভাই বলতাম। ইনফ্যাক্ট আমি আমার আপন শ্বশুরকে 25 বছর ভাই বলছি, আপন চাচা শ্বশুরকে আরো বেশি বছর, প্রায় 30 বছর ভাই বলছি। যাই হোক, সেটা আলাদা। তো ওনাকে বললাম, নজরুল কাকে, নজরুল কাকে আমি, আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে থাকো, চলো ঘুরো। তো 89-এ জয়েন করলাম। 89-এ জয়েন ফিল্মে গেলাম, ওনার সঙ্গে ঠাকি ছবি টবি। তখন লিঞ্জা বলে একটা ছবি তৈরি হচ্ছিল, ওনার সহকারী রানা নাসের, তার পরিচালনায়। তো ওইটা 90-এর আন্দোলনে ঠিক পরপর মুক্তি পেয়েছে। ওই ছবিতে ওরকম কাজ টাজ করি, ঘোরাঘুরি করি, ছবি তুলি, এরকম কিছু করতে করতে এফডিসিতে একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি হইল, ক্লাসও শুরু হয়ে গেল, এবং ওপেন হইল ডিসেম্বর না, নভেম্বরের বোধহয় শেষ দিকে। এরশাদ পদত্যাগ করলো 90-এর 4 তারিখে সে ঘোষণা দিল সে পদত্যাগ করবে, 6 তারিখে সে পদত্যাগ করলো এরশাদ। আর এরশাদের পদত্যাগের মাসখানেক আগেই আমাদের ইনস্টিটিউটটা চালু হয়ে গেল, এবং ওপেন করেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী যে ছিল, আনোয়ার জাহিদ বোধহয় এরশাদের তথ্যমন্ত্রী ছিল। তো ক্লাসও শুরু হয়ে গেল, আমি ওই ইনস্টিটিউটে ভর্তি হলাম, এবং সৌভাগ্যবশত আমি ফার্স্ট হইলাম। এটাতে 6 মাসের কোর্স ছিল। অবশ্য পরীক্ষা টরীক্ষা হয় নাই, অন্য একটা উপায়ে হয়েছে। তো
ওই ইনস্টিটিউটে আসলে আমাদের ক্লাস নিতে আসলো সৈয়দ শামসুল হক, মমতাজউদ্দিন আহমেদ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, খানাতুর রহমান, আফজল চৌধুরী, এই ধরনের লোকেরা। তো অ্যাকচুয়ালি ওই মানে বিকল্প ধারা যেটাকে বলবো কিংবা অন্যটা, ওইটাতে ওই বীজটা আসলে 90 সালে আমার মধ্যে ঢুকে গেল। আমার প্রশ্নটা ছিল এক্স্যাক্টলি এই দুইটা ধারার দ্বন্দ্ব শুরু হইলো কোন পয়েন্ট থেকে? আপনি যেহেতু আর্কাইভিস্ট, আপনি হয়তো বলতে পারবেন যে এক্স্যাক্টলি দ্বন্দ্বটা শুরু হয়েছে কোন জায়গা থেকে। আসলে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। আসলে কি কোনো দ্বন্দ্ব নাই? না, দ্বন্দ্বটা কিরকম আমি বলি। হ্যাঁ, এই বিকল্প ধারা কিংবা আমরা অল্টারনেটিভ মুভমেন্ট কিংবা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, হ্যাঁ, এই ধারাটার ফাউন্ডারকে আলমগীর কবির। আলমগীর কবির, অবশ্যই। আলমগীর কবির তো এফডিসির বাইরে কোনো ছবি বানায় নাই। আচ্ছা, কিন্তু মানে বেসিক্যালি আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরেন এফডিসিতে যারা কাজ করেন তারা এই অল্টারনেটিভ ধারা যারা সিনেমা বানান তাদের সিনেমাকে সিনেমা বলে স্বীকৃতি দিতে ইচ্ছুক নয়। একই রকমভাবে যারা অল্টারনেটিভ সিনেমা বানান, আমি কারো নাম নিচ্ছি না, তারা আবার এফডিসিতে যে কমার্শিয়াল সিনেমা হয়, মাসালা সিনেমা, কমার্শিয়াল সিনেমা বা বিজনেস সিনেমা যেটাই বলি, বা সেকেন্ড সিনেমা যেভাবে, সরি ফার্স্ট সিনেমা যেগুলোই বলি না কেন, তো এই সিনেমাগুলোকে আসলে সেই মূল্যায়নের জায়গায় রাখতে রাজি না যে এই সিনেমাগুলো আসলে কোনো সিনেমা না। এই যে ধরেন মনস্তাত্ত্বিক বা দার্শনিক একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে দুইটা শ্রেণীর মধ্যে, এইটার শুরুটা কোথায় হয়েছে? অ্যাকচুয়ালি এটা শুরুটা হলো অনেক পরে, আলমগীর কবির চলে যাওয়ার পরে। হ্যাঁ। আমি ঘটনাটা বলি। জি। আমাদের দেশে ফিল্ম সোসাইটি প্রথম করেছে কারা? শর্ট ফিল্ম ফিল্ম সোসাইটি, না শর্ট ফিল্ম প্রথম তো 86-এর। আচ্ছা। ফিল্ম সোসাইটির সবচেয়ে জনপ্রিয় ধারাটা, সবচেয়ে জনপ্রিয় ফিল্ম সোসাইটিতে তৈরি হয়েছে 63-তে। হ্যাঁ। 24শে অক্টোবর 1963 খসরুভাই টসরুভাই এরা যারা ছিল। কিন্তু তার আগে ফিল্ম সোসাইটি হয়েছিল এই দেশে। আচ্ছা। 61 এবং 62-তে ফিল্ম সোসাইটি হয়েছিল। এটা জহির রায়হান থেকে শুরু করে, সালাউদ্দিন থেকে শুরু করে কাজী জহির, খানাতে এরা জড়িত ছিল। মানে ফিল্ম সোসাইটি, ফিল্ম ক্লাব যে একটা চর্চার জায়গা হবে, ফিল্ম নিয়ে যে একটা চর্চা করা যায়, এই চর্চাটা, এই কাজটা করেছে কিন্তু ফিল্মের লোকেরাই, কিন্তু তারা কন্টিনিউ করেনি। আর মনে রাখতে হবে যে 60s-এর দিকে সব ছবি এখন যদি আমরা তৈরি করি কিংবা ওই ছবিগুলো দেখি, আমরা কোনো ছবিকেই কিন্তু মাসালা, ফাস্ট ফিল্ম, কমার্শিয়াল এগুলো বলবো না। ওখানকার ছবিগুলো সবগুলোই এখনকার ইভেন অনেক ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভ ফিল্মের তুলনায় আরও বেশি আর্টিস্টিক। হ্যাঁ। তো দ্বন্দ্বটা আসলে ছিল না। হ্যাঁ, এবং আমরা যদি বাংলাদেশ ফিল্ম সোসাইটি 71-এর আগে বাংলাদেশ ফিল্ম সোসাইটি সবচেয়ে বেশি, মানে পাকিস্তান ফিল্ম সোসাইটি যেটা ওয়াহিদুল হক, মোহাম্মদ খসরু, মাহবুব জামিল, এরা যারা অর্গানাইজ করত, কবির চৌধুরী, জয়নুল আবেদিন, পেইন্টার জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরা জড়িত ছিল এইসব। এই যে ফিল্ম সোসাইটির মুভমেন্টে যারা ছিল, ওইসব ফিল্ম সোসাইটির যত আছে, এই যে কি বলে সেমিনারগুলো হইতো, অনুষ্ঠানগুলো হইতো, এগুলো গেস্ট থাকতো কারা, সেমিনারের পেপার পড়তো কারা? এই মেইন স্ট্রিমের লোকজন। খানাতা পড়তো, জহির রায়হান পড়তো, আবার মনির চৌধুরী পড়তেছে, কাশেম চিস্তি পুরো একদিনের সেমিনারের কথা বলতেছে, মানে সেমিনার পরিচালনা কাশেম চিস্তি, টোটালি এফডিসির মানে ল্যাবের ঘরের বসাটা লোক, সেই লোকটা। তারপরে আব্দুল সামাদ, তারপরে সৈয়দ শামসুল হক, এরা তো প্যারালালি এই জিনিসগুলো করতো। সুভাষ দত্ত, না আমি গোলাম মুস্তফা, বুঝতে মানে পেরেছি। আমি বলতেছি যে ফিল্ম সোসাইটি হওয়া থেকে শুরু করে আলমগীর কবির পর্যন্ত, আলমগীর কবিরের মারা যাওয়া পর্যন্ত কিন্তু অলমোস্ট প্যারালালি ছিল। প্রবলেম একটা জায়গায় হয়েছে। শুরুটা কোন জায়গায় হয়েছে? প্রথম কথা হলো ফিল্ম সোসাইটি হলো বিদেশি ছবি দেখাইতো, বাইরের ছবি। ফিল্ম সোসাইটি মানুষ জয়েন করতো 71-এর পরে, জয়েন করতো ইন্ডিয়ান ছবি দেখার জন্য, ইন্ডিয়ান ছবি, স্পেশালি ইন্ডিয়ান ছবি দেখার জন্য। কারণ বিদেশি হলিউডের ছবি কিংবা জার্মান ছবি কিংবা ব্রিটিশ ছবি তখন কিন্তু হলেই চলতো। হ্যাঁ, কারণ আমি হলে অলমোস্ট সব বিখ্যাত ছবি হলে দেখেছি। শুধু ওই যে লা দলচে ভিটা, তারপরে লা নত্তে, হ্যাঁ, এইসব ছবি, ফ্রেঞ্চ সিনেমা, এইসব ছবি হলে চলে নাই। কিন্তু বাইসাইকেল থিপ তো আমি হলে, সিনেমা হলে কমার্শিয়ালি দেখেছি, টু ওমেন কমার্শিয়ালি দেখেছি। বাইসাইকেল থিপ যখন রিলিজ হয়েছে তখন কমার্শিয়ালি বাংলাদেশে
তখন না, বাইসাইকেল তো অনেক অনেক আগে ছবি। সিনেমা, হ্যাঁ সরি। কিন্তু আমি হলে দেখেছি, মানে হলে চলেছে এইসব ছবি। আচ্ছা যেমন নাজ সিনেমাটা শুধুমাত্র বিদেশি ছবি চলতো, ইংরেজি ছবি চলতো। আচ্ছা গুলিস্তানের পাশে একটা হল ছিল, গুলিস্তানের বিল্ডিং যে হল ছিল, গুলিস্তান হল, তার সঙ্গেই হলটা ছিল, শুধু বিদেশি ছবি চলতো, অন্য কোনো ছবি চলতো না এখানে। এবং বিদেশি ছবি মানে কিন্তু তখন হংকংয়ের ছবি, মার্শাল আর্ট ছবি, হলিউডের মারামারি ছবি আসতো না, এগুলো আসতো। ওকে, তার মানে হলো, আমি যেটা বলতে চাচ্ছি, সব প্যারালাল ছিল। প্রবলেমটা কোন জায়গায় হলো, মানে অল্টারনেটিভ মুভমেন্টের লোকজন, আলমগীর কবির সহ, উনি ফিল্ম বানানো শুরু করলেন 16 মিলিমিটারে, বিকজ অফ কস্ট কম, হ্যান্ডি, কস্ট কম, এবং অ্যাফোর্ডেবল, প্রজেকশন, ফ্রি প্রজেকশন করা যায়। ফ্রি প্রজেকশন বলতে প্রজেকশনের যে সিন্ডিকেট, এটার মধ্যে না ঢুকে করা যায়। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট প্রজেকশন, ইন্ডিপেন্ডেন্ট প্রজেকশন করা যায়, কারণ 16 মিনিট প্রজেক্টর নিজেই ক্যারি করে নিয়ে একটা পুরো ফিল্ম একটা রোলের মধ্যে ঢুকতে পারে, নিয়ে যাওয়া যায়। এই ফ্যাসিলিটি ততদিনে এফডিসিতে নষ্ট হয়ে গেছে। এফডিসিতেও এই ফ্যাসিলিটি ছিল, 16 করার ফ্যাসিলিটি ছিল, এবং এফডিসিতে 35 থেকে 16 একটা রিডাকশন করা এবং 16 থেকে 35 ব্লো আপ করার পুরো সিস্টেমটা ছিল। তো এই সিস্টেমটা এফডিসি দিতে পারতো না তখন। আর তখন এরা, মানে তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, এই পুরো গ্রুপটা, খায়রুল বাশার, তারপরে আহমেদ মুস্তফা কামাল, নট আহমেদ মুস্তফা জামাল, তার বড় ভাই আহমেদ মুস্তফা কামাল, তারপরে ইসমাইল হোসেন, দিলদার হোসেন, এরা, হাবিবুর রহমান হাবিব, এরা যেহেতু 16 ছবি বানানো শুরু করলেন, 16 আর এফডিসি প্রোভাইড করতে পারছে না, তখন তারা ডিএপির, যেহেতু ডিএপির 16 সবকিছু তখন অ্যাক্টিভ ছিল, তারা ডিএপিতে কাজ করা শুরু করলেন। তখন তাদের মধ্যে এফডিসির থেকে একটু আলাদা হওয়া শুরু হলো আলমগীর কবিরের সময়ই। কিন্তু আলমগীর কবির 35 যত ছবি বানিয়েছে সব কিন্তু এফডিসির ভেতরে, এফডিসি বানিয়েছে। আলমগীর কবিরের প্রথম বাইরের ছবি হলো মোহনা, এটা প্রসেস এফডিসিতেই হয়েছে, কিন্তু মোহনা হলো 16 মিলিমিটার তৈরি করা ছিল, হ্যাঁ, যেটা ওই যে জাফরুল্লাহ চৌধুরীর একটা ঘটনা নিয়ে। তো এই ছবিটাতে উনি নিজে ক্যামেরাম্যান, নিজে এডিটর, সব কিছু, এই কাজটা উনি করেছেন ডিএফপিতে। তো যার ফলে একটা, মানে একটা গ্যাপ তৈরি হলো, টেকনিক্যাল গ্যাপ। এই গ্যাপটাই আস্তে আস্তে দুইটাকে ভাগ করে দিল। আর তখন এফডিসিতে শুরু হলো, এই যে মানে কি বলে এটাকে, মানে 75 পরে জিয়াউর রহমানের সময় প্রথম এই যে প্রো ঠিক না, মানে একটু আরবীয় সংস্কৃতি আসা শুরু করলো, পাকিস্তানি সংস্কৃতি আসা শুরু করলো, ঘাগরা পরা, হুররে আরব, আল হেলাল, বুলবুলে বাগদাদ, এই টাইপের নামের ছবি আসা শুরু করলো, মানে শ্রুতিমধুর নামগুলো বাদ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে জিয়াউর রহমানের সময়কাল, জিয়াউর রহমান আসার পর চালু হলো এটা। যেমন এতটুকু আসা, স্মৃতিটুকু থাক, তাই না, নীল আকাশের নিচে, নিজেরা হারিয়ে খুঁজি, এই নামগুলোর থেকে শুরু করে এই নামগুলো তখন চলে গেল। 75 পরে আসলো এই যে বুলবুলে বাগদাদ টাগদাদ, তুফান, এই ধরনের নামগুলো আসলো। তো তখন এই লোকগুলো, মানে জেলার জান ঝন্টুর উত্থান হইলো, এই টাইপের কিছু লোকের উত্থান হইলো, আরও দেওয়ান নজরুলও তার মধ্যে পড়ে, ইবনি বিজানও ওই ধরনের ছবি বানানো শুরু করলেন, দুই রাজকুমার, এই টাইপের, বাহাদুর। তো এই ছবিগুলো যখন যারা বানানো শুরু করলো, তারা তো আর ওই এডুকেশনের মধ্যে নাই, তখন তারা কপি পেস্টের মধ্যে চলে গেছে। এই কপি পেস্টের মধ্যে যখন চলে গেছে, তখন এই পার্থক্যটা আরো বড় আকারে দেখা গেছে, তখন পার্থক্যটা, এবং তখনই ওই 16 শুরু হলো, তখনই ওই বিশের বাইরে ছবি বানানো শুরু হলো, তারা ছবি বানানো শুরু করলো বাইরে গিয়ে। তো এরকম আসলে পার্থক্য শুরু হয়ে গেল। এবং এইটা আলমগীর কবির থাকা অবস্থায় জড়িত ছিল, মানে সব যাওয়া আসা হইতো, এর মধ্যে যাওয়া আসা হইতো। কিন্তু যখনই আলমগীর কবির দুর্ভাগ্যবশত 88 চলে গেল, 89 চলে গেল জানুয়ারি 20 তারিখে, তারপরে হলো আস্তে আস্তে এই মানে গালাগালিটা শুরু হইলো, সোজা কথা। মানে আমি, ও আমার কিছু না, ও বলতেছে ও কিছু না, আর ও অশিক্ষিত। কিন্তু আমি যদি টেকনিক্যাল এডুকেশনের কথা বলি, আমি যেহেতু এফডিসিতেও কাজ করেছি, অল্টারনেটিভ কাজও করেছি, টেকনিক্যাল যদি বলি, টেকনিক্যালি এফডিসির লোকেরা ভেরি মাচ রিচ টেকনিক্যালি। আমার মনে আছে আমেরিকান একটা ফিল্ম ডাইরেক্টর একটা ফিল্ম বানাচ্ছিল আমাদের সবাইকে নিয়ে,
কোন সিনেমা এটা? এটা একটা ছোট ডকুমেন্টারি ঠিক বলবো না, ডকু ফিকশন। হ্যাঁ। এটার নাম ছিল স্টিয়ারিং রোজি, হুম। 91-এ। তো এই ছবিটা আমেরিকান একজন ডাইরেক্টর ছিল মিশেল লক নামে, হুম। ওয়ার্কশপ ছিল। তো এটা এফডিসি শর্ট ফিল্ম ফোরাম আর ইউএসআইএস হুম। আমেরিকান কালচারাল সেন্টার একসঙ্গে হয়ে একটা বানাচ্ছিল। তো আমি পার্টিসিপেট করেছিলাম সেখানে। হুম। আমরা সহপাঠী ছিলাম জুনায়েদ হালিম, রতন পাল, সারোয়ার হোসেন খান, আমিনুল ইসলাম খোকন, সাজ্জাদ জহির। আমাদের সবচেয়ে বয়স্ক লোক ছিল অঞ্জন, জাহিদুর রহিম অঞ্জন ওটার মধ্যে। হুম। তো এই আমরা যখন কাজ করতেছিলাম, আমরা রেকর্ড করছিলাম। লেলিন বলে একজন রেকর্ড করতেছে, আমরা যে লেলিনকে চিনি, লেলিন না, আরেকটা লেলিন বিদেশ চলে গেছে। ও একটা মানে সাউন্ড মেশিনে সাউন্ডগুলো রেকর্ড করতেছিল। আমরা 35mm ছবিতে শ্যুট করতেছিলাম ক্যামেরায়। 35mm ক্যামেরায় কিন্তু তখন আর সিঙ্ক নাই, মানে লিপ সিঙ্ক হবে না। হুম। তো যখন আমরা এডিট করতে বসলাম সাউন্ড আর পিকচার মিলে, দেখা গেল 10-12 ফ্রেম পর 2 ফ্রেম 3 ফ্রেম আপ ডাউন করে হুম। মিসিং হয়। এইটা যখন এডিট করতে আসলো সাজ্জাদ জহির, পুনা থেকে এডিটিংয়ে পড়াশোনা করে আসা, এফডিসির অর্থায়নে, সাজ্জাদ জহির এটা এডিট করতে পারলেন না 3-4 দিন সময় নিয়ে। হুম। তখন একজন অ্যাসিস্ট্যান্ট এডিটরকে, ইকরাম নাম, পর এডিটর হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হলো। সে জাস্ট এক রাত্রের মধ্যে পুরো সিং করে ফেললো। আচ্ছা, ভেরি গুড। এবং সেখানে মানুষ তো কাটে 1 ফ্রেম করে, উনি হাফ ফ্রেম কোয়ার্টার ফ্রেম কেটে 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 বসায় জিনিসটাকে দাঁড় করে ফেলছে। তারেক মাসুদ না, ওনার নাম হলো তারেক মাহমুদ। উনি একজন ফিল্ম ডাইরেক্টর ছিলেন। সংসার সীমান্তে বলে একজন একটা ছবি করে মারা গেছেন। মুন্না আছে না মিডিয়াতে, মুন্নাই তো। কোন মুন্না বলেন? পুরো নামটা মনে নেই আমার এই মুহূর্তে। আচ্ছা, ঘটনা বলেন। ওর শ্বশুর আর কি, ওই তারেক ভাই। আচ্ছা। তো মুন্না এই যে মিডিয়ার সঙ্গে জড়িত, এইসব বানায়, হাফ প্যান্ট টাপ প্যান্ট টাইপের পরে টরে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আর কি, আমি পুরো নামটা আমার মনে পড়ছে। হ্যাঁ। তো ও তারেক ভাই হলো ওর শ্বশুর ছিল, মানে বিয়ে করছে পরে, বাচ্চাটা তখন ছোট ছিল পরে। যাই হোক, ওই তারেক ভাই ইমদাদকে নিয়ে আসলেন, ইমদাদ না, একরামকে নিয়ে আসলেন, বসলেন, আমি বসলাম। আমরা 2 দিন 2 রাত টানা বসে সিং করে ফেললাম। তো আমি বলতেছি এটা টেকনিক্যালি, কারণ এত বাজে বাজে ক্যামেরা নিয়ে, এত বাজে লাইট সেট আপ নিয়ে আমরা কাজ করি, যার ফলে ওই মানে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, যেটা আসলে এফডিসির লোকেরা করতে পারতো, বাইরের লোকেরা করতে পারতো না। আরেকটা জিনিস আমি বলি, আমরা যদি অরিজিনাল নেগেটিভ থেকে কোনো কপি করি, কপি করি, কোনো প্রিন্ট তৈরি করি, কিংবা এখন ডিজিটাইজ করি, অল্টারনেটিভ ঘরানার ছবি যেগুলো সেলুলয়েডে তৈরি হয়েছে, যে কোনো কপি অল্টারনেটিভ ঘরানার যে কোনো ছবির প্রিন্ট টেকনিক্যালি কমার্শিয়াল ফিল্মের তুলনায় বাজে কোয়ালিটির। এটা আমি অন ক্যামেরা বলতেছি। আপনি নিজে সিনেমা না বানায় নিজে কেন আসলে গবেষণার দিকে গেলেন? কোন জায়গাটা ক্লিক করছে আসলে বেসিক্যালি? আমি আসলে গবেষক না, বাই চান্স গবেষক। সিনেমা কেন বানাইনি, আমি আসলে ফিল্মে যখন একটু ভালগারিজম বেশি চলে আসলো 90s মাঝামাঝি দিকে, আমি তো যেহেতু কিছুতে ফিক্স থাকি না, সেই তো যার জন্য আমি একটু আসলে শিফট করে গেলাম। তখন আমি ফটোগ্রাফি করি, প্যারালালি ফটোগ্রাফি করি, ফিল্মে কাজ করি, ফটোগ্রাফি করি। তো আমি ছবি তুলতে গেলাম বান্দরবন প্রথম গেছিলাম ম্যাট্রিকের পরে, অনেক বছর পরে আবার যখন গেলাম, তখন কেন যে আমার পাহাড়কে টানা শুরু করলো কমার্শিয়াল একটা কাজের জন্য, ক্যালেন্ডারের জন্য। তখন মাত্র শান্তি চুক্তি হয়েছে, হবে 96-তে। তখন আমি মানে পাহাড়ের ছবি তোলা শুরু করলাম। তখন আমি ফিল্মে যেতে সময় দিতে হইতো, আমি তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। কিন্তু ওই যে মানে ফিল্ম সোসাইটি করি, ফিল্ম ইনস্টিটিউটে, ওই যে এফডিসির ভিতরে যে চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যেটাতে মৃণাল সেন আসছিলেন, গৌতম ঘোষ আসছিলেন, ওইটাতে কাজ করি, ওইটাতে পড়াশোনা করছি। তারপরে পদ্মা নদীর মাঝির ছবিতে গৌতম ঘোষের সঙ্গে কিছুদিন আউটডোর লোকেশনে যাওয়া আসা,
নিমাই ঘোষের ক্যামেরা ট্যামেরা ক্যারি করা, স্টিল ক্যাপ ফটোগ্রাফার যে, হুম। এগুলো থাকার ফলে মানে কেন জানি প্রপার ওয়েতে অ্যাসিস্ট্যান্ট হয়ে অ্যাসিস্ট্যান্ট থেকে ডিরেক্টর হওয়া, ওই জিনিসটা আমার মধ্যে আসেনি। যখন 96-এ যখন ছবি তুলতে গেলাম, দেখলাম যে এখানে মোটামুটি ভালো টাকা পাওয়া যায়। হ্যাঁ, মানে টাকা ভালো পাওয়া যায়। হুম। 10-12টা ছবি তুললাম, যে টাকা পেলাম, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কোনো টাকা পয়সার সমস্যা নেই, হয়ে যায়। হুম। টাকা পয়সার সমস্যা নেই মানে ধনী না, গরিব, কিন্তু চলে। হুম। তখন আর ওই মানে ফিল্মে কাজ করার চেয়ে আমার বাইরে ঘুরতে ঘুরতে বেশি পছন্দ হতো। এই জন্য বাইরে ঘোরাঘুরি শুরু করলাম, যার ফলে আর ফিল্মে ক্যারিয়ার তৈরি হয়নি। আর গবেষণার কথাটা যদি বলি, খুব ইন্টারেস্টিং। আমি অনেক বছর অ্যাসিস্ট্যান্ট করেছিলাম আব্দুল সামাদ বলে এক ব্যক্তির সঙ্গে। মানে তার সঙ্গে উনার সঙ্গে পরিচয় হলো ওই যে চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্রের উনি কোর্স ডিরেক্টর ছিলেন। উনার সঙ্গে উনি হলেন লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিক থেকে গ্র্যাজুয়েশন করা সিনেমাটোগ্রাফির উপরে। উনার আগে আসলে কেউ দু একজন পড়েছে, কিন্তু ফিল্মে কাজ করেনি। উনার পরেও আর কেউ কাজ করেনি ফিল্মে। আর ফিল্মে যদি সিরিয়াসলি কেউ কাজ করে থাকে, উনি লন্ডন থেকে সিনেমাটোগ্রাফি শিখে আসছেন, এরপরে আনোয়ার ভাই পুনা থেকে সিনেমাটোগ্রাফি করে আসছেন। এরপরে সিরিয়াসলি কিন্তু খুব বেশি লোক কাজ করে না। শফিকুল ইসলাম সফরও ছিল পুনা থেকে, আরও পরে। তো ওনার সঙ্গে থাকতে থাকতে মানে উনি 2004-এ মারা যান। উনি মারা যাওয়ার আগে আগে উনি ওনার কিছু জিনিস আনে দেখাতেন আমাকে। একদিন একটা পাসপোর্ট আনলেন, পাসপোর্ট দেখায়, এই দেখো এখানে আমার ছবি, চুলওয়ালা। মানে উনি তো ওনাকে টাক সামাদ বলে সবাই পরিচিত। হ্যাঁ, মানে সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর। ওনাকে অনেকে চিনে রোজি সামাদের হাজবেন্ড হিসেবে। হ্যাঁ, তো ওই টাক মাথার ছবি, মানে চুলওয়ালা ছবি। স্যার আপনার চুল? হ্যাঁ চুল ছিল। এই যে পাশে আবার একটা উনার টাকওয়ালা ছবি, কারণ 4 বছরের মধ্যে 4 বছর গ্র্যাজুয়েশন করতে করতে টাক হয়ে গেছে। তো পরে আরেকটা ছবি লাগানো হয়েছে পাসপোর্টের পাশে, আচ্ছা। ওয়াইফের ছবির জায়গায়। তখন ওয়াইফের আলাদা পাসপোর্ট হতো না, হাজবেন্ডের সঙ্গে করতে হইতো। একই পাসপোর্টে দুজন যাতায়াত করতো তখন? হ্যাঁ, আচ্ছা। কিছুদিন আগেও তো বাচ্চাদের আলাদা পাসপোর্ট হইতো না। বাবা আমার পাসপোর্টের সঙ্গে বাচ্চাদের, আমার পাসপোর্টে বাচ্চাদের ছবি লাগানোর জায়গা আছে। আচ্ছা আচ্ছা। তো ওইরকম আমি বললাম, বাহ পাসপোর্টটা তো সুন্দর, 57-এর, আমি নেই। আচ্ছা নাও। তো এই নিতে নিতে উনার অনেক জিনিস আমার কাছে রয়ে গেল। উনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট খুললেন। তো ওই চিঠিটা ওনাকে যখন দিল, মানে স্ট্যামফোর্ড থেকে, আমাকে বললো এই দেখো চিঠি। কত সালে এটা? 2004-এ। তো উনি বললো যে এইটার চিঠিটা নিয়ে কী করবো? আমি বললাম আমি নেই। আচ্ছা নাও। লন্ডন স্কুল অফ ফিল্ম টেকনিকের যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা, আমি বললাম যে এটা ওয়ালে ঝুলতেছিল, আমি বললাম আমি এটা নিয়ে যাই। আচ্ছা নাও। মানে এইরকম ব্যাপারটা ছিল। উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার মেয়ে কবিতা, একটাই মেয়ে, ইনফ্যাক্ট রোজিরও একটাই মেয়ে, বললো যে আমরা তো থাকবো না দেশে, চলে যাব, বাবু বাবার জিনিসপত্রগুলো কি হবে? তো আমি বললাম তুমি কি চাও? বলো বাবা তো বলছিল তোমাকে দিয়ে যেতে, অনেক বইতে তোমার নাম লেখা আছে যেটা বাবুর জন্য, তো তুমি নাও। আমি তো সব কিছু নিয়ে কি করব, আমি বরং আর্কাইভে দিই। তো ওই জিনিস যেগুলো আমি আমার বাসায় রাখছি অর্ধেক, আর অর্ধেক মানে যেগুলো আর্কাইভে প্রেজেন্টেবল আর্কাইভে দিয়ে দিছি, অ্যাওয়ার্ড তারপরে আরও এইসব। তো যা, কিন্তু অনেক জিনিস আমার কাছে জমে গেছে, মানে ওনার ডকুমেন্টগুলো, কাগজপত্রগুলো, ওনার কাবিন নামা রোজিস আমাদের সঙ্গে, ওনার ডিভোর্স রোজিস আমাদের সঙ্গে 86-তে, ওনার ডেথ সার্টিফিকেট, এগুলো সব আমার, এরকম সব কিছু আমার কাছে। তো একদিন আমি তখন পাহাড় টাহাড় নিয়ে, ইভেন উনি যখন মারা যায় ওনার লাস্ট অনুষ্ঠানটা আমার ফটোগ্রাফি এক্সিবিশন, আমার হিমালয়ের উপর ফটোগ্রাফি এক্সিবিশন ছিল, ওইটা ওনার জীবনের লাস্ট অনুষ্ঠান। ওর পরে উনি অসুস্থ হয়ে যান, উনি মারা যান দিল্লিতে। তো একটা ফোন আসলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর রশিদ হারুন। আমাকে বললাম বাবু বলছেন জি, আপনার নাম্বারটা আমি পেয়েছি আব্দুল সামাদের বাসা থেকে, সামাদ সাহেবের নাকি আপনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওনার নাকি কিছু জিনিসপত্র আপনার কাছে আছে, আমি তো সামাদ সাহেবের উপরে একটা গবেষণা করতেছি, আপনি তো আমার সঙ্গে দেখা করেন। তো আমি বললাম ঠিক আছে। তো আমি নর্মালি কিছু দেই না কাউকে, মানে অরিজিনালটা দিই না। তো আমি সামাদ সাহেবের বাসায় ফোন করলাম, বললো যে হ্যাঁ উনি কাজ করতেছে। আমি আর্কাইভে ফোন করলাম, ফিল্ম আর্কাইভে।
আর্কাইভ থেকে বললো হ্যাঁ উনি কাজ করতেছে। তো আমি জানলাম, ওনার সঙ্গে আমি দেখা করলাম। উনি বললেন যে আমি আব্দুস সামাদের উপর একটা বই লিখতেছি, ওনার জন্য কিছু মানে ডকুমেন্টগুলো দরকার। তা আমি বললাম যে আমার কাছে তো ওনার ম্যাট্রিকের সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট পর্যন্ত সব কিছু আছে। উনি সঙ্গে সঙ্গে বললো তুমি আমার সঙ্গে কাজ করো। আমি বললাম দেখেন আমি কাজ করা আমার সুবিধা, আমি তখন হিমালয় নিয়ে বহুর ফ্যাসিনেটেড, মানে আমি প্রচুর বছরে 2 বা 3 বার মাউন্টেনে যাই, জঙ্গলে পাহাড়ে যাই, নেপাল যাই, ইন্ডিয়া যাই। তো উনি বললেন না কাজ করো। তো আমি কাজ করলাম। গবেষণার একটা পর্যায়ে সেমিনার হয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেমিনারটা হচ্ছে। ফারুক ভাই, মহিউদ্দিন ফারুক আর্ট ডিরেক্টর, উনি সভাপতি এবং সেমিনারটা হচ্ছে। ওখানে সেমিনারটা হলো, তো রশিদ হারুন সাহেব যখনই ওইখানে, আমি ছবি টবি তুলতেছি, রশিদ হারুন সাহেব ওইখানে সেমিনারে বারবার আমার কথা বলতেছে যে ওই যে ভিডিও করতেছে দূরে দাঁড়ায়, তার সাহায্য না হলে আমি এটা করতে পারতাম না। এই যে ডকুমেন্টটা দেখতেছেন, মানে গবেষণার কাজে এসব লাগছে, এটা ওর কাছ থেকে নেওয়া, এইসব কথা বলতেছে। তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে চা নাস্তা খাওয়ার সময় আর্কাইভের ডিজি ভদ্রমহিলা, উনি পরে তথ্যমন্ত্রী সচিব হয়েছিলেন, কামরুন নাহার, উনি আমাকে বলতেছেন আপনি কাজটা কেন করলেন না? ছবিতে দেখি আপনার জিনিসপত্র নিয়ে। এটা কত সালে? 9 2009-এ। 2000 হ্যাঁ 9 কি 10 হ্যাঁ। আমি বললাম দেখেন আমি তো সরি না, হ্যাঁ 10 আমি তো এটা করব না, কারণ আমাকে তো দিবেন না আপনারা, কারণ আমার পিএইচডি নাই, নামের সঙ্গে ডক্টর নাই। বলে না না, যে কেউ, তখন মাত্র গবেষণা শুরু হয়েছে, মানে তার 1 বছর আগে না 2 বছর আগে গবেষণা শুরু হয়েছে ফিল্ম আর্কাইভের আন্ডারে। ফিল্ম আর্কাইভের আন্ডারে প্রথম বোধহয় 2008-এ প্রথম গবেষণা হয়। অনুপম হায়াতা কারা কারা করে। বলে না না, আপনি দিয়ে দেখেন, গবেষণা করতে পারবেন, আপনাকে দিব, আপনি যদি এরকম অ্যাবিলিটি থাকে। তারপরে ওই ঘটনার পরের বছরই আবার একটা সার্কুলার হলো। তা আমি ইমিডিয়েট, তখন মারা গেছে বেবি ইসলাম, তা আমি বেবি বিহারের উপর একটা 2-3 পাতা লিখে এটা জমা দিলাম আর্কাইভে। আমাকে ইন্টারভিউর জন্য ডাকলো। এটা কত সালে? এটা 11-তে, ওই 10-11, কারণ বেবি মারা গেল 10-এ। 11-তে আমাকে ইন্টারভিউর জন্য ডাকলো। কুশলী নির্মাতা বেবি ইসলাম, কুশলী চিত্রগ্রাহক বেবি, সরি কুশলী চিত্রগ্রাহক বেবি ইসলাম, এই শিরোনামে আমি গেলাম ইন্টারভিউ দিতে। সবার যায়, ভিতরে যায়, অনেকক্ষণ ধরে আলাপ হয়। অল্প লোক তখন, এখন তো 50, 200-300 গবেষণা জমা পড়ে নাকি শুনলাম। 20 জনকে ডাকে, তখন 5 জনকে ডাকছে না 6 জনকে ডাকছে এরকম ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আমার আগে গেল বোধহয় অনুপম হায়াতের ছেলে অব্যয়, হায়াত ভাইয়ের ছেলে গেল, ঘুরে আসলো, বললো চাচা খুবই কঠিন, অনেক কোশ্চেন টোশ্চেন করে। তারপর আমি গেলাম ভিতরে, ডিজি বসা, ফিল্মের 2 জন লোক আর মিনিস্ট্রির 2 জন লোক বসা। তো পাশেই ফিল্মের লোক বলতে মোর্শেদ ভাই বসা। বলে বাবু তোমার প্রপোজালটা পড়লাম, ভালো হয়েছে, কিন্তু কাজটা তো তোমাকে দেওয়া যাবে না। কেন মোর্শেদ ভাই দেওয়া যাবে না? মানে আমি কিন্তু ওনাদেরকে, যেহেতু সবার সঙ্গে কাজ করছি, আমি ওই মানে ডেকোরামটা আমার হয় না। মানে আমি ইন্টারভিউ বলেও, আমি ইন্টারভিউ যে করে নেয় তাকে ভাই বলি, কারণ তাদের সঙ্গে তো ফ্যামিলি, বুঝতে পেরেছি যে এটা তো আপনার পার্সোনাল একটা জায়গায় আছে, রিলেশনে আছে। তো ওনারা কেউ মাইন্ড করেন না। তো বলেন কেন মোর্শেদ ভাই আমাকে দিবেন না? বলে তোমাকে যে কাজটা ভালো হয়েছে, তোমার প্রপোজালটা ভালো হয়েছে, তোমাকে দিতে পারি, কিন্তু তোমাকে দিলে তো তুমি পাহাড়ে হিমালয়ে চলে যাবে, কাজটা করবো না। আমি বললাম না মোর্শেদ ভাই, বেবি কাজটা আমি করবো। বলে করবা তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও, আমার ইন্টারভিউ শেষ। তো এরপরে আমি তো ইন্টারভিউ নেওয়ার পরে, মানে শেষ হইলো, আমি আসলাম, অফিসিয়ালি জানাইলো 1-2 দিন পরে যে আপনি পরে ওই গবেষণাটা আপনি কমপ্লিট করেছিলেন ঠিকঠাক ভাবে? হ্যাঁ, গবেষণাটা কমপ্লিট করেছিলাম। এবং আমি কিন্তু আসলে মানে এই গবেষকটা কেন হইলাম, এর আগে সামাদ সাহেবের উপর গবেষণাতে আমি অ্যাসিস্ট করেছিলাম দেখে, আমার জিনিসপত্র ব্যবহার হয়েছিল দেখে, তথ্য সচিব আপনাকে তখন তথ্য সচিব, আর্কাইভে ডিজি ছিলেন, উনি আসলে বলেছেন, এবং আমি বুঝলাম জানি এই কাজ তো করা যায়। আর এই কাজ করতে গিয়ে মানে যেসব লাগে ওইসব অনেক জিনিস আমার কাছেই আছে। আমি একটু সামারাইজ করি এই জায়গাটাতে। তার মানে হচ্ছে প্রথম থেকে আপনি শখের বসে সংগ্রাহক হিসাবে এই জিনিসগুলো জমা করতে শুরু করেন? শখের বসে না, জিনিসটা হচ্ছে কি, মানে কি মাইন্ডসেটে কাজ করছে আসলে এক্স্যাক্টলি? সবাই ফেলে দেয়, আমি ফেলে দেই না, এটাই। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এরশাদ ঠিক পতন করলো 90-তে,
4 তারিখ ঘোষণা দিল, 6 তারিখে উনি করলেন, প্রেসিডেন্ট হলেন শাহাবুদ্দিন। তার কয়েকদিন পরে আমার যিনি পরে শ্বশুর হয়েছেন আলম কোরেশি সাহেব, উনি ফিল্ম সোসাইটির একজন টপ লোক, উনি আমাকে বললেন, বাবু বাদল একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে, টাকা পয়সা দিতে পারবে না, ও জানি কি একটা কাজ আছে ছোট্ট অ্যাসিস্ট্যান্ট, মানে ফিল্মের অ্যাসিস্ট্যান্ট। আমি 90-এর কথা বলতেছি। আমি বাদল ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম, পূর্ণিমা সিনেমা হলে ওনার অফিস ছিল, কারণ বাজারে যে মেট্রোটা আছে, মেট্রোর স্টেশনের পাশে, এখন নাই হলটা। গেলাম, ওটা বোধ হয় জানুয়ারির 1-2 তারিখের দিকে, 91-এর 1 জানুয়ারি 1 তারিখে গেলাম। গিয়ে বাদল ভাই বললো যে আমার শ্বশুরের একটা ছবি আছে, আমার শ্বশুর প্রডিউসার ছিল, ফখরুল আলম ডিরেক্টর ছিল, ছবির নাম জয় বাংলা। ছবিটা 6 দফার উপরে। তো এই ছবিটা আমি রিলিজ দিতে চাই, মানে 72 সালে 70 সালে বানানো হয়েছিল। এই ছবির জন্য গান লেখা হয়েছিল জয় বাংলা, বাংলার জয়, যে গানটা পরে 71 সালে ইউজ করা হয় এবং গানটা প্রচুর প্রভাব ফেলে মুক্তিযুদ্ধে আর কি, হিউজ, মানে সবচেয়ে জনপ্রিয় গান ওই সময়কার। কাজী মাজুল আনোয়ারের লেখা এবং শাহনাজ রহমতুল্লাহ এবং আব্দুল জব্বারের কণ্ঠ এবং আনোয়ার পারভেজের সুর। তো ওই ছবিটা রিলিজ দিবে, তো তুমি একটু আমার সঙ্গে কাজ করো, টাকা দিতে পারবো না, ডেলি কাজ থাকলে 50 টাকা করে দিব। তো 91 সালের জানুয়ারিতে 50 টাকা, আমার তখন দাড়ি গোঁফ উঠছে মাত্র, অন্য কোনো লাইবিলিটিস নাই, বাবা মা আছে, সবার একসঙ্গে থাকি, পড়াশোনা ভর্তি হয়েছি কিন্তু করি না, ইউনিভার্সিটি যাই না। তো আমি কাজ করলাম, ছবিটা প্রিন্ট করলাম, লাইন আপ করলাম। লাইন আপ করতে স্ক্রিপ্ট দরকার পড়ে, তো স্ক্রিপ্ট আইনা দিল, হাতে লেখা স্ক্রিপ্ট, মাহবুব তালুকদারের হাতে লেখা, সাহিত্যিক, নির্বাচন কমিশনার ছিল। গানের পাণ্ডুলিপি গাজী মাজুল আনোয়ারের হাতে লেখা আমাকে দিল। আমি এটা দেখে লাইন আপ করলাম, মানে অ্যাসিস্ট করলাম। লাইন আপ তো একটা অ্যাসিস্ট্যান্ট এডিটরকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখে সিরিয়ালি ঠিক আছে কিনা দেখা। তারপর প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে দেখা গেল ছবিটা চালালাম আমরা পূর্ণিমা হলে। চালায় দেখলাম যে এটা চলবে না এখন আর, কারণ সামথিং মিসিং, যেটা 72 সালেও চলে নাই, হয়তো 70 সালে মুক্তি পেলে হিট করতো। অনেকটা জীবন থেকে নেওয়ার মতো কাহিনী। হ্যাঁ, মানে 70 সালে যে সিনেমার আবেদন, যা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর 71-72-এ তো সেই আবেদন নেই, সেটা 90 আরো নাই, 90-তে আরো নেই। তখন বাদল ভাই প্ল্যান করলো যে সামনে একটা শেখ হাসিনার ইন্টারভিউ নিবে, হ্যাঁ, আর পিছনে ছবিটা শেষ হয়ে গেছে একটা মিছিল দিয়ে, ওই মিছিলটা উনি 7ই মার্চে ঢুকাই দিবে। তো আমরা আবার 7ই মার্চের ফুটেজগুলো আনলাম 91 সালে। কিন্তু আমি এই পিরিয়ডটা নিয়ে একটু কথা বলতে চাই, মানে আপনি যেহেতু আর্কাইভিস্ট হিসেবে কাজ করছেন, আমি পয়েন্টটা আসি। হ্যাঁ, পরে কাজটা হইলো, হ্যাঁ, স্ক্রিপ্টটা আমার কাছে পড়ে রইলো। আমি বাদল ভাইকে বলি, বাদল ভাই স্ক্রিপ্টটা নেন। আরে রাখো, তোমার কাছে রাখো, তোমার টাকা পয়সা পাওয়া নাই, তুমি কি টাকা পয়সা, 100-200 টাকা টোটাল, ডেলি যাই 50 টাকা করে পাই। স্ক্রিপ্টটা আমার কাছে রয়ে গেছে। আনফর্চুনেটলি ছবিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মানে ওই সময় ছবিটা নষ্ট হয়ে গেছে। প্রিন্ট, মানে নেগেটিভগুলো ভালো অবস্থা ছিল না, গলা গলা ছিল। ওই প্রিন্টটা করার পরে প্রিন্টটা অনেকবার চলছে। আমি বাদল ভাইকে বললাম, বাদল ভাই প্রিন্টটা ফালাই না রেখে আর্কাইভে দেন। বাদল ভাই বললো, আরে আর্কাইভ তো আমাদেরই প্রতিষ্ঠান, আমরাই তো বানাইছি, জানো না, দিব আমি দিব। এই করতে করতে উনি আর্কাইভে জমা দেয় নাই, প্রিন্টটা ওই পূর্ণিমা হলে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। এখন ওই ছবির একমাত্র কি, ছবিটার ভিতরে কি ছিল ডকুমেন্ট হলো পাণ্ডুলিপিটা, সেটা আপনার কাছে রয়ে গেছে। এটা আমার কাছে রয়ে গেছে। এটা কিন্তু এইভাবে বাই চান্স রয়ে গেছে। আমি বলতেছি, আমি কোনো জিনিস শখের বসে কালেক্ট করিনি, কিংবা বাই প্রফেশন কালেক্ট করিনি, বাই ইন্টেনশন কালেক্ট করিনি। আচ্ছা, এই পিরিয়ডটা নিয়ে একটু জানতে চাই আর কি, যেটা হচ্ছে যে ধরেন এই যে একটু আগে আমাদের যে আলাপ হচ্ছিল আর কি, যে 1971-এ যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদেরকে প্রচন্ডভাবে নাড়া দিল, প্রচন্ডভাবে ইন্সপায়ার করলো, পুরো মুক্তিযুদ্ধকে ইন্সপায়ার করলো বা পুরো জনপদকে ইন্সপায়ার করলো। মানে মিডিয়া, এই যে 24-এর আন্দোলনে যে ইউটিউব কিংবা নিউজ চ্যানেল যেভাবে করেছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকাটা তাই 71 সালে। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে ডকুমেন্টস গুলো ছিল 1971 পরে, এগুলো কি হলো, কোথায় গেল এগুলা? আমি কাজ করেছি দেখে বলতেছি। জি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুধু না, স্বাধীনতার অনেক ডকুমেন্ট, মানে ওই সময় ওনারা যা করেছে ওই রীতি ডকুমেন্ট। হ্যাঁ, যেমন একটা ফিল্ম ডিভিশন ছিল আব্দুল জব্বার খানের নেতৃত্বে। টাঙ্গাইলের যে মন্ত্রী ছিল মান্নান, পরে
আওয়ামী লীগের বড় নেতা। হুম। মান্নানের ওই অধীনে আবুল খায়ের সাহেব ইনচার্জ আর আব্দুল জব্বার খান হলো ডিরেক্টর। মানে মুজিবনগর অবস্থিত বাংলাদেশ গভর্নমেন্টের ফিল্ম ডিভিশন যেটা ছিল, হুম। ফিল্ম ডিভিশনের আন্ডারে কিন্তু 5টা সিনেমা তৈরি হয়েছিল। আচ্ছা, স্টপ জেনোসাইড আমরা খুবই জানি এটা, হ্যাঁ হ্যাঁ, বাকি 4টার কথা জানি না। জানি না। তার মধ্যে এ স্টেট ইজ বর্ন জহির রায়হানের, আলমগীর কবিরের লিবারেশন ফাইটার্স, বাবুল চৌধুরীর ইনোসেন্ট মিলিয়ন। জহির রায়হান তখন দুটো সিনেমা করছিলেন একই সাথে? হ্যাঁ, একই সঙ্গে না, আগে পরে, মানে আগে পরে। স্টেট ইজ বর্ন আর একটা হচ্ছে আপনার স্টপ জেনোসাইড সবার আগে, স্টপ তারপরে বাকি ছবিগুলো তৈরি হয়েছে এগুলো কি স্টেট ফান্ডে হচ্ছিল? স্টেট ফান্ডে। বাংলাদেশ তো তখনও ফর্ম করে না আসলে না অফিসে। না, বাংলাদেশের ফান্ডে সবাইকে বেতন দেওয়া হতো না। হাসান ইমাম 500 টাকা করে বেতন নিত না 1971 থেকেই। হ্যাঁ, ফান্ড কোথা থেকে আসতো এগুলো? ফান্ড বাংলাদেশ গভর্নমেন্ট জোগাড় করতো। আচ্ছা, তারপরে এই দেশ থেকে যারা ফিল্মের লোকজন যারা কলকাতায় চলে গেছে সবাইকে 100 টাকা করে দেওয়া হতো পার মান্থ। যারা বিবাহিত তাদের 200 টাকা দেওয়া হতো, হ্যাঁ। যারা অবিবাহিত তাদের 100 টাকা দেওয়া হতো। এই টাকাটা অবশ্য আসতো ইয়ে থেকে, ইমফা বলে একটা প্রতিষ্ঠান ছিল, ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। সেটা তো এখনো আছে, আছে ইম্পা। ইমপা, হ্যাঁ ইম্পা, এটা হচ্ছে ধর্মতলার মোড়ে। হ্যাঁ, ধর্মতলার মোড়ে হ্যাঁ, কলকাতায় আমি এখন আছে। দোতলায়। এরা টাকা দিত, মানে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতো। হ্যাঁ। গভর্নমেন্ট টাকা দিত। তো মানে ইমফা 20,000 টাকা দিয়েছে, 20,000 রুপি দিয়েছে স্টপ জেনোসাইড বানানোর জন্য। আচ্ছা, স্টপ জেনোসাইড বানানোর পরে হ্যাঁ। জহির রায়হানকে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাঁ, 50,000 টাকা দিয়েছে। তৎকালীন সময়। হ্যাঁ, এবং এই বাকি ছবিগুলো বানানোর জন্য। ওকে ওকে। এবং টাকাটা হলো, মানে আমি পলিটিক্যাল ইটা বলতেছি, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো মান্নান সাহেব, হ্যাঁ টাঙ্গাইলের মন্ত্রী, হ্যাঁ মানে তখন এমএলএ। হ্যাঁ। তার আন্ডারে আবুল খায়ের সাহেব, হুম। মানে আবুল খায়ের মানে তারেক মাসুদের দুলাভাই যে, হুম, বাদুর রহমানের শ্বশুর, হুম 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 হুম, কিংবা খালিল আলম শাকিলের বাবা, কিংবা রুমা আপার বাবা, হ্যাঁ। উনার আন্ডারে হলো আব্দুল জব্বার খান, আব্দুল জব্বারের আন্ডারে হলো জহির রায়হান, আলমগীর কবির, বাবুল চৌধুরী, হাসান এই ইমাম, জেনারেশনটা। অরুণ রায়, সেম জেনারেশনই তারা, অরুণ রায়, সাধন রায়, আবু মুসা দেবু, এরা হলো ছবিগুলো বানাচ্ছে। তো এই ছবিগুলো যে ডকুমেন্ট, আমি খায়ের সাহেবের কাছে গেছি একবার অন্য একটা কাজে। খায়ের সাহেব বললে আমার কাছে একটা ফাইল আছে, তোমাকে দেখালো। আমি দেখি এই ছবির সব ডকুমেন্ট, মানে বাজেট, হাতে লেখা প্রপোজাল, স্ক্রিপ্ট, এই 5টা ছবির। আমি তো এটা নিয়ে আসে পড়ছি, আমার কাছে আছে। মানে স্টপ, ইভেন ওইটার মধ্যে আরেকটা জিনিস ছিল মজার, স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে ফিল্মের নীতিমালা কি হবে সেটা ওইটার মধ্যেই ছিল, 10 পাতার নীতিমালা, হাতে লেখা। ওইটা তো আমি ওখানে পেয়েছি, নিয়ে আসছি। আমি এটা অবশ্য প্রকাশ করেছি, এটা প্রকাশিত হয়েছে একটা ছোট পাতলা বই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই ডকুমেন্টস কি হলো? সেটাই বলছি, তার মানে এই প্রত্যেকটা সেক্টরের ডকুমেন্টগুলো আছে, এখনো আছে? না না, ছিল। আচ্ছা আচ্ছা। এবং আনিসুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান এবং AR মল্লিক, আজিজুর রহমান মল্লিক, চিটাগং ইউনিভার্সিটির যে ভিসি ছিল, তাদের আন্ডারে শওকত ওসমানও ছিল। তারা বাংলাদেশ আর্কাইভস বলে একটা প্রতিষ্ঠান করেছিল। কত সালে এটা? 71 সালে। 71 সালে। সব ধরনের প্রতিষ্ঠান ছিল, শিক্ষকদের আলাদা প্রতিষ্ঠান ছিল, ফিল্মের লোকদের আলাদা প্রতিষ্ঠান ছিল। যুদ্ধ চলাকালে কিন্তু আমরা এগুলো জানি না, কিন্তু এগুলো প্রত্যেকটার মানে টোটাল একটা গভর্নমেন্টের যা যা প্রতিষ্ঠান থাকে সব প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছিল। জি। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওইটা মান্নান সাহেবের আন্ডারে ছিল। এইটার যে ডকুমেন্টগুলো ছিল, ডকুমেন্ট বলতে কি 2 ধরনের ডকুমেন্ট। এটা রেকর্ড হইতো একটা বাসায়, ওখানেই ওনারা থাকতেন। এক রুমে মেয়েরা থাকতো, এক রুমে ছেলেরা থাকতো। ওই কেউ বাইরে থাকতো, তারা আসতো, রেকর্ড করতো, টেপে রেকর্ড হইতো, টেপটা পাঠাই দিত। টেপটা আকাশবাণীতে যাইতো, আকাশবাণী কিংবা টেপটা ওই বালিগঞ্জ সার্কুলার রোডের ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, ওখান থেকে বাঁচত। তো জিনিস হলো টেপ, আর হলো কথিকা কিংবা এগুলো রেকর্ড করা হইতো। আরেকটা হলো এগুলোর কাগজ, স্ক্রিপ্ট। এবং স্ক্রিপ্ট হলো 2 ধরনের। একটা হলো সব ঘটনাগুলো, মানে এই পড়া হবে, এই লেখা হবে, গানের পাণ্ডুলিপি, কথিকার পাণ্ডুলিপি, ভাষণের পাণ্ডুলিপি, এইটা। আর হলো অনুষ্ঠান সূচি, কোরআন তেলাওয়াত, বজ্রকণ্ঠ, বঙ্গবন্ধুর ভাষণ, এম আর আখতার মুকুলের চরমপত্র, রাজু আহমেদের জল্লাদের দরবার, আব্দুল্লাহ মামুনের, এরকম মানে
স্ক্রিপ্ট হলো স্ক্রিপ্ট এবং অনুষ্ঠান সূচি, হুম। কবে কখন কয়টার সময় কি হইব, কয় মিনিট। হুম। উর্দু স্ক্রিপ্টও ছিল, কবি একজন উর্দু কবি ছিল জাহিদ সিদ্দিকী, সে উর্দু পড়তো, ইংরেজি পড়তো আলমগীর কবির, হ্যাঁ, রবীন্দ্র মজুমদার। আর একটা হলো টেপ, এগুলোর টেপ। এই দুই ধরনের ডকুমেন্ট ছিল। কিছু ডকুমেন্ট আকাশবাণীতে ছিল, যেমন আকাশবাণীর যেমন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, হুম। আকাশবাণী থেকে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছি, জি। আমরা পড়ছি সংবাদ পরিক্রম, হ্যাঁ। আজকে ঢাকায় পাকিস্তানি এতজন সোলজার, এই ধরনের এটা। আর আমাদের একটা মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই স্ক্রিপ্টের 2 ট্রাঙ্ক স্ক্রিপ্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 72 সালের প্রথম দিকে শাহবাগে চলে আসলো ঢাকা রেডিওতে। 73 সালের মধ্যে এখান থেকে এগুলো সব মিসিং হয়ে গেছে। কারণ মানে আমি তো তখন ছিলাম না, কিন্তু কারণ না, হলো, আমি ওই জায়গাটা বোঝার চেষ্টা করছি। ধরেন কারণটা হলো গভর্নমেন্ট। আমি একটু প্রশ্নটা শেষ করি আমার। ধরেন বেসিক্যালি হচ্ছে যে 1971 যারা নেতৃত্ব দিলেন 71-এর পরে, তারা 72-এ এসে তারাই সরকার গঠন করলেন। তাদেরই যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলো তাদের ফেভারেই ছিল বেসিক্যালি। আকাশবাণী ফেভার তো কোনো ব্যাপার না, ব্যাপার সেই হলো জিনিসগুলো তাদের ডকুমেন্ট। হ্যাঁ, তাদেরই ডকুমেন্টস। তো তাদের ডকুমেন্টসই তারা কেন আসলে নষ্ট করে ফেললো? এইখানে দুইটা ব্যাপার আছে। ব্যাপারটা পলিটিক্যাল। দুইটা ব্যাপারের মধ্যে 1 নম্বর ব্যাপারটা হলো মূল নেতৃত্ব যারা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল, জি, ঠিক টপ নেতৃত্ব কি 72 সালের পরে এসে ক্ষমতায় ছিল? আই এম টকিং অফ তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন ছিল না। মানে এখন যেটা হচ্ছে, হ্যাঁ। এখন কি হচ্ছে, জুলাই মুভমেন্টে 24শে জুলাই মুভমেন্টে যারা আসলে নেতৃত্ব দিচ্ছে তারা কি পজিশনে আছে? তারা কিন্তু পজিশনে নাই, পজিশনে আছে অন্য লোক। আসিফ নজরুল তো রাস্তায় নেতৃত্ব দেয় নাই, প্রফেসর ইউনূস তো দেশেই ছিল না। বাকি যারা উপদেষ্টা তারা কি ছিল আসলে? রাস্তায় ছিল? রাস্তায় বাচ্চারা ছিল। তো বাচ্চারা কই? আসিফ ছাড়া আর কে? বাকিরা তো নেতৃত্ব নাই। নেতৃত্বে যারা আসে তারা যদি ওই স্পিডটাকে ধ্বংস করতে চায়, একটা হলো যুদ্ধ চলাকালেই মুজিবনগর আমি একটু এই গভর্নমেন্ট। জায়গাটা বলে রাখি, আপনি জুলাই আন্দোলন নিয়ে যেটা কথা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে যেটা কথা বললেন, যে রেফারেন্সগুলো টানলেন, এখানে কিছু মিসলিড আছে। আপনার বক্তব্যের সাথে আমি আসলে একমত নাই, বাট আমি আসলে 71টা বুঝতে চাচ্ছি আসলে ওই জায়গাটা। আমি আসলে বলতে চাচ্ছি, হ্যাঁ। আমি ফ্যাক্ট বলতে চাচ্ছি। হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে মানে একদম যারা যে উদ্দেশ্যে যে পদ্ধতিতে কাজ করতে চেয়েছিল করেছিল, হ্যাঁ, যুদ্ধ শেষের পরে, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে, ওই উদ্দেশ্য, ওই নেতৃত্ব, ওই পদ্ধতিতে তারা ছিল না। তার মানে আমি মানে এভাবে কি বলা যায় কিনা যে, আমি একটা ব্যাখ্যা দিই। জি, মুজিবনগর গভর্নমেন্ট যখন ফর্ম হয়, হ্যাঁ, 10ই এপ্রিল এবং 17 এপ্রিল যখন শপথ নেয়, হ্যাঁ, তখন রাষ্ট্রপতি শাসিত ছিল। হ্যাঁ, পরে সেটা প্রধানমন্ত্রী শাসিত পরে হয়। প্রধানমন্ত্রী শাসিত হয়ে গেছে, সিস্টেম তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী তখন যেমন গণতান্ত্রিক ব্যাপারটা ছিল, সবাই মিলে ডিসিশন নিবে। হ্যাঁ, ফাইনালি 72 সালের 12ই জানুয়ারির পরে কি ঘটনাটা তা ছিল না, একজনের কথাই দেশ চলা শুরু করলেন আর কি। হ্যাঁ, তখন মানে অনেক ধরনের অনেক কিছু হয়েছে। সবকিছু কি আসলে সেন্ট্রালের নির্দেশে হয়েছে, না সেন্ট্রালের নির্দেশের বাইরে অনেক কিছু হয়েছে? দুইটা জিনিস, হ্যাঁ। একটা সেন্ট্রালের নির্দেশে, হ্যাঁ। কিংবা নির্দেশ না, অবহেলায়, হ্যাঁ। কিংবা অনিচ্ছায়। হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে ফিল্মগুলো পড়ে আছে, আমার কাছে ফটোগ্রাফ পড়ে আছে, আমি সংগ্রহ করার আগ্রহী না। এটা একটা আমরা তো এমনি অভ্যস্ত না, আমরা জেনে মানে সংরক্ষণ মনস্ক জাতি না, যে জাতি না আমরা। হ্যাঁ, এইটা। আরেকটা হলো আমি কিন্তু এটা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু বলেনি যেগুলো ধ্বংস করে দাও, এটা কিন্তু বলে নাই। যেহেতু আমরা এই ব্যাপারটা সংরক্ষণ মনস্ক জাতিই না, এটা আছে পড়ে আছে, আচ্ছা ঠিক আছে, এটা দরকার নাই, তো এটা একটু বারান্দায় রাখো। বৃষ্টি পড়তেছে, ঠান্ডা পড়তেছে, রোদ পড়তেছে, ব্যাপারটা অবহেলা। আরেকটা হলো যদি আমার ইচ্ছা থাকতো, যেমন উচিত ছিল 72 সালেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় টাইপের কিছু একটা করে, সংগঠন করে, প্রতিষ্ঠান করে, তাদের আন্ডারে সবকিছু দিয়ে দেওয়া। তাহলে মুক্তিযুদ্ধের তালিকা হইতো, রাজাকারদের তালিকা, যেটা সবচেয়ে বেশি দরকার, মুক্তিযুদ্ধ তালিকার চেয়ে রাজাকারের তালিকা হইতো। হ্যাঁ, আমার চাচারা তো মুক্তিযুদ্ধে যায় নাই, কিন্তু তারা তো সাহায্য সহযোগিতা করেছে।
কিভাবে? তারা কি রাজাকার? আমার মামা আমাকে কোলে নিয়ে, ছোট আমি তখন, দৌড়াইতেছে বাংকার থেকে বাংকারে। আমার বাংকারে থাকার অভ্যাস হয়েছে ওই 71 সালে, অত হয়তো বুঝি নাই, মনে নাই কিছু, কিন্তু ঘটনাটা তো ছিল। আমার মা আমাকে কোলে নিয়েছিল তো। জি। এখন সবাই তো মুক্তিযোদ্ধা এই দেশের, গুটি কয়েক ধরলাম 2 লক্ষ লোক রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধী, তারা ছাড়া তো বাকি সবাই মুক্তিযোদ্ধা। ওইটা যদি ওইরকম চিন্তা ভাবনা করে একটা প্রতিষ্ঠান করা হইতো, ইভেন এই যে আমি বললাম যে আনিসুজ্জামান এবং এআর মল্লিকের আন্ডারে যে আর্কাইভস হয়েছিল, বাংলাদেশ আর্কাইভস, যেটা মানে মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, সেই প্রতিষ্ঠান যদি ক্যারি করতো আসার পরে, কোনো প্রতিষ্ঠান ওইখান থেকে আসার পরে কিন্তু ক্যারি করে নাই। না, আমি আসলে যে জায়গাটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ধরেন আমাদের দেশের ফ্যাক্ট অ্যান্ড ফিগার মুছে দেওয়ার একটা পলিটিক্যাল কালচার আছে। মানে আমি 71 কিন্তু 75 পর্যন্ত মুছে যাওয়ার কালচার না। আমি একটু শেষ করি, কথা না, আমি একটু শেষ করি বাবু ভাই। সেটা হচ্ছে যে ধরেন 71 69 যে টাইমটা, সেই টাইমের ডকুমেন্টসগুলো আপনি বললেন 72 সরকার এসে, সেখানে 72 সরকারে কেউ সেখানে বেশ কিছু ডকুমেন্টস মুছে ফেলেছে। না, প্রথমত মুছে ফেলা শব্দটা ছিল না তখন, তো মোছা যেত না। হ্যাঁ, জিনিসটা হলো মানে আমি বলতে অবহেলায় ডিস্ট্রয় করা হয়েছে, অবহেলায় ডিস্ট্রয় হয়ে গেছে, অবহেলায় ডিস্ট্রয় হয়ে গেছে। তারপরে ধরেন 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের যে সময়, সেই সময়ের মধ্যে আওয়ামী লীগের যে নেগেটিভ সাইড আছে সেই সাইডটাকে নানানভাবে পরবর্তী সময়ে ডিস্ট্রয় করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আবার পজিটিভ যে সাইড আছে আওয়ামী লীগ সরকারে বা বঙ্গবন্ধু সরকারে, সেই পজিটিভ সাইডটাকেও পরবর্তী সরকার যারা আসে এগুলো নষ্ট করেছে। আবার জিয়াউর রহমান সাহেবের সময় যে নেগেটিভ ঘটনাগুলো ঘটেছে, মানে বিশেষ করে সেনানিবাসগুলোর ভেতরে যে কিলিংগুলো হয়েছে, সেই ডকুমেন্টস পরবর্তীতে বিএনপি চেষ্টা করেছে ওগুলোকে ধামাচাপা দিয়ে দিতে বা মুছে ফেলতে। একই রকমভাবে আওয়ামী লীগ চেয়েছে সেগুলো উঠে আসুক বারবার। আবার এই যে লাস্ট টাইম আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ রিলেটেড অনেক ডকুমেন্টস, অনেক রকমের আর্কাইভ, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিকজ অফ সেইগুলো এখন গুরুত্বপূর্ণ নয় বলে ধরে নেওয়া হচ্ছে আর কি। আবার হয়তো এই যে হোল টাইমে ডকুমেন্টস মুছে ফেলার যে একটা চেষ্টা, পলিটিক্যাল চেষ্টা, একটা ন্যাশনের মধ্যে দল আসলেই আগের ডকুমেন্টস মুছে ফেলার বা ম্যানিপুলেট করার চেষ্টা, আর্কাইভিস্ট হিসাবে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে ব্যাখ্যা করে বুঝতে যাচ্ছি। প্রথম কথা হলো যে মুছে ফেলা কিংবা ম্যানিপুলেশন করা, এইটা আসলে সরাসরি সঠিক না, কখনোই না। আচ্ছা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের সবচেয়ে বড় যে কাজটা হয়েছে, সেই কাজটা কিন্তু জিয়াউর রহমান করেছে। আচ্ছা, ভেরি গ্রেট। 16 খণ্ডের যে দলিলপত্র সংগ্রহ এবং প্রকাশ এবং প্রজেক্টটা, ওই প্রজেক্টটা কন্টিনিউ করা দরকার ছিল। জি, এর সাথে সে প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে বইগুলো প্রকাশ হয়ে যাওয়ার পরে, কিন্তু প্রজেক্টটা কন্টিনিউ করা দরকার ছিল। জি, মাসে কত হতো? 10 কোটি টাকা লাগতো ধরলাম, সবচেয়ে বেশি হইলো। জি, কিন্তু এই প্রজেক্টটা কন্টিনিউ করা দরকার ছিল। জি, আমি বলতে চাচ্ছি, আমরা যেহেতু সংরক্ষণ মনস্ক জাতি না, আমরা এইসব দলিল যে কাজে লাগতে পারে এই চিন্তাটা আমরা করি নাই। যেমন বেলাল মোহাম্মদ বলতেছে যে জিয়াউর রহমান যেমন 27শে মার্চে যে ভাষণটা দিয়েছে, ঘোষণার পত্র পাঠ বলি আর ঘোষণা দেওয়া বলি, যেটাই বলি, যেভাবে বলুক, জিয়াউর রহমান 27শে মার্চ নিউজ কণ্ঠে কিছু বলেছিল, সেটা কাগজে লেখা হয়েছিল। সেটাতে অন বিহাফ অফ বলা হয়নি। প্রথম আই মেজর জিয়া, চিফ অফ প্রভিন্সিয়াল বাংলাদেশ গভর্নমেন্ট টাইপের কিছু একটা বলছে। তখন যাকে তখন প্রেশার দেওয়া হয়েছে, রাজনীতিবিদরা বলছে তোমার তো এটা ঘোষণা করার দায়িত্ব না, তোমার কাজ না, এটা তো বঙ্গবন্ধু করবে। তখন সে আবার পরে চেঞ্জ করে আই অন বিহাফ অফ বঙ্গবন্ধু, আমরা এটাও শুনেছি। হ্যাঁ, এই যে দুইটা রেকর্ড আছে তো, আমরা কেউ প্রকাশ করি না। আচ্ছা, আমি একটা রেকর্ড জানি, মানে রেকর্ড আসলে দুইটাই আছে। আচ্ছা, এবং ওনার যে তৃতীয়টা, ওটা তো হাতে লেখাটা পর্যন্ত আছে। ওকে, ওনার যে তৃতীয় ঘোষণা, 3বার ঘোষণা দিয়েছেন তো, 3বারের ঘোষণাতে হাতে লেখা কপিও আছে, ওনার হাতে লেখা কপিটাও আছে। আচ্ছা আচ্ছা। সমস্যাটা হলো প্রথম এবং দ্বিতীয় কপিটা রেকর্ড আছে, রেকর্ড বিদেশে চলে গেছে, কারণ বিদেশিরা রেকর্ড করছে, আমরা করি নাই। হাতে লেখা যে কপিটা, এই কপিটা বেলাল মোহাম্মদের কাছে ছিল। বেলাল মোহাম্মদ থেকে অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, এই যে আমারও টিচার মমতাজউদ্দিন আহমেদ, এটা বাংলা করেছে, বাংলা করে আরেকজন পড়েছে সেটা। এই কাগজগুলোকে ওই দিন পুড়িয়ে ফেলা হয়েছে। কবে এটা? ওই দিনই, যেদিন এটা পড়া হয়েছে সেদিনই। হ্যাঁ, কারণ হলো তারা ভাবছে যে এটা তো মানে প্রবলেম পড়বে যদি কোনো কারণে আর্মিরা ধরে। যেমন জুলাই 24-এর জুলাই বিপ্লবের প্রচুর ফুটেজ এখন আর পাওয়া যাবে না, প্রচুর ফুটেজ। কারণ
অনেক ফোন হারিয়ে গেছে, হুম, সঙ্গে সঙ্গে ফুটেজ হারিয়ে গেছে। হুম, অনেক ফুটেজ যে শ্যুট করেছে সে হয়তো একটা দুইটা আপলোড করার পরে বাকিটা সে নিজে মুছে দিচ্ছে, কারণ রাস্তা রাস্তা চেক করতো। হ্যাঁ, আমি বলতেছি 5ই আগস্টের না, তার আগের জুলাইয়ের বিভিন্ন সময় রাস্তায় ফোন পেলে তো চেক করতো। আমাকে একবার চেক করছে, আমাকে আর্মি চেক করে বলে, আরে আপনি দেখি আঙ্কেল, আপনি দেখি স্মার্ট যুগে নন স্মার্টফোন বাটন ফোন আমি ইউজ করি। হুম, হুম, তো পরে হাসাহাসি করতেছে যে আমরা একটা আপনাকে কিনে দিই। তো যেহেতু রাস্তায় চেক করে অনেক জিনিস তারাই ডিলিট করে ফেলছে। হুম। তারপরে গত 1 বছরে অনেক জিনিস সংগ্রহ হয় নাই, এই মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে, ফোনটা পানিতে চুবে গেছে, অনেক জিনিস নষ্ট হয়েছে। এটা কিন্তু ইচ্ছা করে না, এটা হলো অবহেলা, আরেকটা হলো আগ্রহ না। আমি প্রতিটা ছবি তুলি, বাসায় গিয়ে রাত্রে হার্ড ড্রাইভে নেই, 3-4টা কপি করি, আমি করি প্রতিদিন করি, কিন্তু সবাই তো সেটা করে না। হুম। যার ফলে হয় কি, আমার কাছে আছে, ইউটিউবে দিছি, ইউটিউবে তো আছে, ইউটিউবে তো ডিলিট করে ফেলতে পারে। হুম। মানে আমরা সিস্টেমটা জানি না দেখে আমাদের এই জিনিসটা সংগ্রহ হয়নি, এটা হলো মূল না কথা। না না আমি আসলে যে জায়গাটা আসলে বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে পলিটিক্যালি না, ডকুমেন্টস মুছে ফেলার একটা কালচার তো আছে না দেশে। না না পলিটিক্যালি কোনো ডকুমেন্ট মোছা হয়নি, কোনো পিরিয়ডেই হয়নি। কোনো পিরিয়ডই হয়নি। আর শিওর? শিওর। না হলে পুরনো জিনিস পাওয়া যেত কিভাবে? আমার প্রশ্ন এটা। যেটা করা হয়েছে হ্যাঁ, ওগুলোকে এক পেশে রেখে দেওয়া হয়েছে। যেমন ফিল্ম আর্কাইভে গেলে কি দেখি এখন? হুম। ফিল্ম আর্কাইভে গেলে জুলাই বিপ্লবের আগে কি দেখি? হুম। সব বঙ্গবন্ধু জিনিস স্ক্যান হচ্ছে, পরিষ্কার করতেছে, মানে গোডাউনে ভর্তি বঙ্গবন্ধুর ফুটেজ সব। হুম। ফিল্ম আর্কাইভ। জুলাই বিপ্লবের কি হয়েছে? ওগুলো কি পুড়ে ফেলেছে? কিচ্ছু করা হয়নি, জাস্ট ওগুলোকে পিছনে নিয়ে রাখা হয়েছে এসির মধ্যেই। আগে ওইটা নিয়ে চর্চা হইতো, আগে এটা গুরুত্বপূর্ণ ছিল, এখন কম গুরুত্বপূর্ণ ওটা হয়ে ক্যাটাগরিতে গেছে। চলে তারপরে গেছে। দেখি এখন জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এগুলো এইসব প্রিন্টগুলো সামনে আসা শুরু হয়েছে। এগুলোকে ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে, ঝকঝকা করতেছে, তকতকে করতেছে। হুম। যেমন কলমিলতা একটা সিনেমা আছে, কলমিলতা, হুম। কমার্শিয়াল সিনেমা, কলমিলতা, সোহেল রানা অভিনয় করেছে, হুম। বুলবুল আহমেদ, ইলিয়াস কাঞ্চন, কবরী। হুম। এটা হলো জিয়াউর রহমানের একটা ঘটনা নিয়ে। হুম। সোহেল রানা জিয়াউর রহমানের একটা অভিনয় করেছিল। জি। এই ছবিটা মুক্তিযুদ্ধের ছবি, কিন্তু মুক্তিযুদ্ধের ছবি সংরক্ষণের ফিল্ম আর্কাইভের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট এটা ছিল না, যেহেতু এটা জিয়াউর রহমানের ঘটনা নিয়ে বানানো ছবি। মুক্তিযুদ্ধের ছবি হইলো, ছিল না সেটা। কি করা হচ্ছিল? অন্যান্য ছবিগুলো সংরক্ষণ মানে এগুলোকে ক্লিন করা, পরিষ্কার করা, ডিজিটাইজ করা, এগুলো হচ্ছিল। আচ্ছা, মুছে 5ই ফেলা, আগস্টের পরে মুছে ফেলা শব্দটা বোধহয় আপনি খুবই আক্ষরিক অর্থে নিয়েছেন। আমি আসলে আক্ষরিক অর্থে আক্ষরিক অর্থে মুছে ফেলা কথাটা ওভাবে বুঝাইনি। আমি আসলে বুঝাতে চেয়েছি যে এটাকে ম্যানুপুলেট করা, চাপিয়ে রাখা, সরিয়ে ফেলা। হ্যাঁ, সামনে আমি বলি সেটা একটা হয়েছে। ফ্রেমকে যদি আমি প্রজেকশনের সেটা একটা ফ্রেম হয়েছে। হিসাবে দেখি, যে মূল যে ছবিটা ছিল কোন একটি ঘটনার পরে সেই ছবিটাকে পেছনে নিয়ে তার উপর আরেকটা ছবি বসানো, যেটা আপনি বলছেন এখন ফিল্ম আর্কাইভে যে চিত্রটা আর কি, যে হ্যাঁ, কিন্তু ফিল্ম আর্কাইভে কিন্তু মানে আইয়ুব খানেরও ফুটেজ আছে, হুম, ইয়াহিয়া খানেরও ফুটেজ আছে, জি, বঙ্গবন্ধুরও ফুটেজ আছে, বঙ্গবন্ধুর পরে আসলো জিয়াউর রহমানের ফুটেজ আছে, তারপরে আসলো এরশাদের ফুটেজ আছে, তারপরে খালেদা জিয়ার ফুটেজ আছে, তারপরে হাসিনা, সবই রাখা আছে। তো এই যে ম্যানুপুলেশন কেউ আর্কাইভিস্ট, ম্যানিপুলেশন করতেছে না, ওগুলো ওইভাবে রয়ে গেছে, দেখানো হচ্ছে না। যেমন আমি বলি, প্রত্যেকটা চ্যানেলে একটা সিনেমা দেখানো হয়েছে কিছুদিন আগে, 5ই আগস্টের আগে, হুম, গত 5ই আগস্টে শ্যাম বেনেগালের মুজিব হ্যাঁ, দেখানো হয়েছে না? হ্যাঁ, এখন এই ছবিটা কই? এখন কেউ দেখতে পারবে? তার মানে না। কি ছবিটা ধ্বংস করে ফেলা হয়েছে? না, মোটেই ধ্বংস করা হয়নি, এটা রেখে দেওয়া হয়েছে। আবার কখনো প্রয়োজন হলে তখন দেখানো হবে। হ্যাঁ, যেটা গত শেখ হাসিনার সময়ে। আচ্ছা, আমি অন্য একটা পয়েন্ট আপনাকে হুম। একটু আলাপে আসি। যেমন আপনি একবার বললেন যে ভাষা সৈনিক জব্বারের যে ছবিটা আমরা এখন দেখতে পাই আর হুম, কি, হুম। সেই ছবিটা বেসিক্যালি আপনি প্রোভাইড করেছেন, এবং যেটা পরবর্তীতে সিনেমাতে দেখা যাচ্ছে যে এইটা, বা বিভিন্ন লেখাতে আসতেছে যে এটা বঙ্গবন্ধু 56 সালে এই ছবি তার না, না, পেছনে না, ছিল। না, বঙ্গবন্ধু করে নাই কিছু, এটা বঙ্গবন্ধুর দোষ। না না, বঙ্গবন্ধু দোষ না, আমি বলছি যে যারা বলছে আর কি তাদের পেছনে, মানে তারা পিকচারাইজ করছে বা তারা এটাকে ব্যাখ্যা করছে এইভাবে। এই যে ধরেন না, এটা হলো ইতিহাসের মানে মানে মূল ঘটনাটা আপনি বলেন, আমি- তাহলে দর্শকের বুঝতে আচ্ছা, সুবিধা হবে। আমি বলছি শ্যাম বেনেগালের বঙ্গবন্ধুর যে ছবিটা, বঙ্গবন্ধুকে হ্যাঁ। নিয়ে যে মুজিব মেকিং অফ এ নেশন যে ছবিটা হয়েছে, হ্যাঁ, ওই ছবিতে এটা দেখানো হয়েছে 54 সালে, ছবিটা দেখানো হয়েছে।
আমি এই পয়েন্টটাতেই কথা বলছি। আচ্ছা, এই যে এই ধরেন পয়েন্টটা হলো কি কনসিয়াসলি কি আসলে হিস্ট্রি ম্যানিপুলেশন না এটা? হিস্ট্রি ম্যানিপুলেশন। আমি মুছে ফেলা বলতে হিস্ট্রি ম্যানিপুলেশনের কথাই বোঝাতে না না, চেয়েছি। ম্যানিপুলেশন তো প্রতিনিয়তই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আচ্ছা, সবচেয়ে বড় হিস্ট্রির ধ্বংস করা হয়েছে, হ্যাঁ, মুছে ফেলা হয়েছে, মুছে ফেলা না, ধ্বংস করা হয়েছে। মুক্তিযুদ্ধের হিস্ট্রি ধ্বংস করা হয়েছে একটা জায়গায়, কোথায়? 32 নম্বর, কবে এটা? 5 আগস্ট রাত্রেবেলা। এই যে এই আক্রমণের কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। পাকিস্তানিরাও তা করেনি, পাকিস্তানের গোলাগুলি করছে, ধ্বংস করছে, লুট করছে ওই বাসা। কারণ লুটের পরে আমি গেছিলাম, আমার মনে আছে। মানে লুটের পরে বলতে আমি যখন বড় হয়েছি তখন শেখ হাসিনার বাড়িটা নেওয়ার আগে আমি গেছিলাম। আচ্ছা, আপনি কেন, আমি ওই জায়গাটা বোঝার চেষ্টা করি। মানে আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমার দর্শকের জন্য সুবিধা হবে। আমি কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে না, যেহেতু আপনি একজন আর্কাইভিস্ট, আপনি গবেষক, সেই ফ্যাক্ট অ্যান্ড ফিগারের জায়গা থেকে বোঝার চেষ্টা করছি যে আপনি এই কথাটা কেন বলছেন আর কি। এই যে আপনি বলছেন যে 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িকে আক্রমণ করে ধুলাই মিশাই দেওয়া হলো বা ধ্বংস করে ফেলা হলো, এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আর্কাইভ তার সবচেয়ে বড় ক্ষতি। মানে এটা কেন মনে করছেন আর কি আপনি? কারণ ওইখানে প্রচুর মুক্তিযুদ্ধের অরিজিনাল জিনিস ছিল। আচ্ছা, বঙ্গবন্ধুর অরিজিনাল জিনিস ছিল যেটার কোনো কপি নাই আমার কাছে। আমি খুব আরেকটা দিক থেকে এবং আমি আমার বাসায় বই আছে অনেকগুলো, আবার একপাশে ডকুমেন্ট রাখার একটা আলমারি আছে। তো আমি আমার ওয়াইফকে বলছি কোনো কারণে যদি সমস্যা হয় আগে এটা বাঁচাবা ডকুমেন্ট। কারণ বই কিন্তু যেহেতু অন্তত 500 কপি ছাপানো হয়েছে, কোথাও না কোথাও একটা কপি অবশ্যই আছে। কিন্তু আমার ডকুমেন্টের কোনো সেকেন্ড কপি নাই। পার্থক্যটা হলো এই জায়গাটায়। এখন যদি ন্যাশনাল লাইব্রেরি পুড়ে ফেলে তাতে অনেক জিনিস নষ্ট হয়ে যাবে, কিন্তু উদ্ধার করা যাবে, কখনো না কোনোভাবে উদ্ধার করা যাবে। কিন্তু বঙ্গবন্ধুর বাসায় যেসব অরিজিনাল ডকুমেন্ট ছিল, বঙ্গবন্ধুর জিনিসপত্র ছিল, তার ফ্যামিলির সবার জিনিসপত্র ছিল, রাসেলের সাইকেল ছিল, এটা তো সেকেন্ড পাওয়া যাবে না। আর ওই বাড়িটা তো সেন্টার ছিল, ওই বাড়ির থেকেই তো মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছে। মুক্তিযুদ্ধ না, মুক্তির সংগ্রামটা পরিচালনা করা হয়েছে। আমি বলতে চাচ্ছি যে মানে 32 নম্বর ভাঙ্গা এবং পুড়ায়া দেওয়ার ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশেষ কিছু ধরনের ডকুমেন্ট একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেই কাজটা আর কোথাও হয়নি কখনো, এই দেশে অন্য কোথাও হয়নি কখনো। অনেক জিনিস, অনেক ডকুমেন্ট পিছনে নিয়ে যাওয়া হয়েছে। যেমন জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের ডকুমেন্টগুলো আছে, সেগুলো আগে হয়তো ফ্রন্টে থাকতো, মানুষ এসেই দেখতো। এটা এখন খুলে তাদের তোষাখানায় সংরক্ষণাগারে রেখে দেওয়া হয়েছে সামনে। যেমন 7ই মার্চের হয়তো ভাষণের একটা ছিল, কিন্তু এখন হয়তো জিয়াউর রহমানের ছবি লাগানো হয়েছে কিংবা এরকম কিছু একটা সরা হয়েছে, কিন্তু ওটা ফেলে দেওয়া হয়নি, নষ্ট করা হয়নি। কিন্তু 32 নম্বরে আক্রমণ করার পরে 32 নম্বরে তো সব ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও আমার জানা মতো অনেক জিনিস আগে নিয়ে নেওয়া হয়েছে, মানে আমি লক্ষণ টক্ষণ যা দেখেছি, মানে এখনো চাইলে অনেক জিনিস, অর্ধেক জিনিস উদ্ধার করা সম্ভব। কিন্তু ওগুলো তো ধ্বংস করে দেওয়া হয়েছে, ওইটা তো আর পাওয়া যাবে না। দুইটা কিন্তু দুই জিনিস। আমি যদি যেমন সিনেমার কিছু রিল যদি পুড়ায় ফেলি, সেটা যদি পজিটিভ হয়, কিন্তু সেটা যদি নেগেটিভ থাকে আমি আবার পজিটিভ করতে পারবো। তাহলে মুক্তিযুদ্ধের অনেক ডকুমেন্ট আবার পাওয়া যাবে, এবং কোনো জাদুঘর তো ওইভাবে ওই অর্থে ভাঙ্গা হয়নি। মানে মুক্তিযুদ্ধ রিলেটেড হয়তো মোরাল ভাঙ্গা হয়েছে, একটা বীরশ্রেষ্ঠর একটা ছবি ভাঙ্গা হয়েছে। আচ্ছা, আমি এবার একটু র্যাপিড প্রশ্নে আসি আর কি। হ্যাঁ, আর্কাইভ গুরুত্বপূর্ণ কেন, আপনি এটা শর্টে একটু বলবেন আর কি, যে কেন একটা জাতির জন্য আর্কাইভ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি যখন কথা বলতেছি, আমি কথা বলতেছি আমার বাবার জিন নিয়ে। আমার বাবা আমার দাদার জিন নিয়ে আসছে, এবং আমি যখন কথা বলতেছি, আমার মধ্যে মুহাম্মদ আছে, জেসাস ক্রাইস্ট আছে, গৌতম বুদ্ধ আছে, কনফুসিয়াস আছে, শেক্সপিয়ার আছে, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, এবং আমার জন্মের আগের সমস্ত জ্ঞান গরিমার সব কিছু আমার মধ্যে আছে। আমি এটা নিয়ে জন্মাচ্ছি, আমার পরের প্রজন্ম আমাকে সহ নিয়ে জন্মাচ্ছে,
এখনকার প্রজন্ম ফাস্ট কেন? এই কারণে তারা অনেক কিছু নিয়ে জন্মাচ্ছে। এখন আমি যখন লুক ব্যাক করবো, এগুলো যখন খুঁজতে যাব, দেখতে যাব, তখন আমাকে অরিজিনাল ডকুমেন্টগুলো পাইতে হবে। এবং আমার পরিচয় আনতে গেলে আমি যদি আমার পরিচয়, যেমন আমার বাবার একটা ডায়েরি আছে, ওইখানে আমার দাদার, তার দাদার, তার দাদার নাম লেখা আছে, আর আমি যদি এটা পুড়ায় ফেলি, কিংবা আমি ছবিটা যদি পুড়ায় ফেলি, আমার দাদার ছবি আমি তুলি নেই কখনো, নানার ছবি তুলেছি, দাদার ছবি তুলিনি, কিন্তু দাদার ছবি আমি এটা জোগাড় করেছি। জোগাড় করে আমি জানি ছবিটা থাকবে না, আমি কপি করে, ক্যামেরা দিয়ে কপি করে রেখে দিয়েছি, সেদিন পেলাম এটা। তার মানে আর্কাইভ দরকার হলো আমার পরিচয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে ধরেন এই যে আর্কাইভকে ম্যানিপুলেশন করা, তথ্য বা হিস্ট্রিকে ম্যানিপুলেশন করা, পলিটিক্যালি বা নন পলিটিক্যালি ম্যানিপুলেশন করার যে ব্যাপারগুলো ঘটে, এইগুলোকে খুব কঠোর হাতে আসলে জনগণকেই তার হিস্ট্রিকে রক্ষা করা উচিত। অবশ্যই এই কাজটা আসলে কারা করবে? মানে না, হিস্টোরিয়ান যারা তারা করবে, historian নাকি করবে না। টিচাররা করবে, নাকি সাধারণ জনগণ করবে, কারা করবে? প্রথম কথা হলো কি, প্রথম কথা হলো যে এগুলোকে অবিকৃত রাখতে হবে, ম্যানিপুলেশন করুক আর না করুক। যেমন আজকে এসে ৭১ সালের অনেক ইতিহাসকে আমরা ঘুরাইয়া দিচ্ছি। আরে উনি তো চায় নাই, উনি তো ব্যাগ গুছায় নিয়ে বসা ছিল অ্যারেস্ট করার জন্য, বঙ্গবন্ধুর কথা এটা বলা হচ্ছে। এটা সত্য না মিথ্যা সেটা আলাদা জিনিস, এটা বলা হচ্ছে তো। কিন্তু মনে রাখতে হবে, আমি যদি অরিজিনাল কাগজপত্রগুলো, ডকুমেন্টগুলো, ঘটনাগুলো, ফ্যাক্টগুলো রাখতাম, তাহলে এগুলোকে ক্রস চেক করতে পারতাম। তাহলে আজকে না হোক ১০০০ বছর পরে চেক করতে পারতাম। লর্ড ক্লাইভ তো আত্মজীবনীতে বলে গেছে যে ওদের ৩,০০০ সৈন্য ছিল, আমার ৩০০ সৈন্য ছিল, মানে সংখ্যাটা হয়তো এদিকে সেদিক হতে পারে, এটা তো বলে গেছে। তো লর্ড ক্লাইভের আত্মজীবনীতে আছে, ওই ডকুমেন্টগুলো তো আছে, চুক্তি হয়েছে মীর জাফরের সঙ্গে, মিলনের সঙ্গে, এই চুক্তি তো লর্ড ক্লাইভের চুক্তিগুলো তো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তার মানে আমরা ঘটনা, আমাদের পূর্বের ঘটনা জানতে গেলে আমাকে ওই জায়গায় যাইতে হবে। ওকে। আরেকটা জিনিস হলো, যেমন আমরা এখন ভুলে যাই, যেমন আমি ফিল্মের একটা কথা বলি, রাজ্জাকের মধুমিলন আগে মুক্তি পেয়েছে না ময়নামতি আগে মুক্তি পেয়েছে? আমি জানি না। না না, যদি এই কোশ্চেনটা আসে, এটা উত্তরটা দিবে কি? ওই আমলের পত্রিকা। জি। তাহলে ওই আমলের পত্রিকাটা আমার থাকতে হবে। ওটা তো আর্কাইভ। আর্কাইভ মানে তো এটা। হ্যাঁ, মানে আমি আসলে ওই জায়গাটাই আসলে ধরার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। যেমন ধরেন আমার পরিচয়কে প্রকাশ করতে গেলেই আর্কাইভ লাগবে। আর্কাইভ লাগবে। দুইটা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দলের বড় একটা কনফ্লিক্টের জায়গা, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? ৭ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা হিসাবে ধরা হবে, নাকি বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়িতে বসে যিনি যে ট্রান্সমিটারে যে ভাষণটা দিয়েছিলেন সেটাকে স্বাধীনতার ঘোষণা বলা হবে, নাকি জিয়াউর রহমান সাহেব যে ভাষণটা দিয়েছিলেন সেটাকে স্বাধীনতার ভাষণ বলা হবে? এখানে আজকে আমি জানলাম, যেটা আগে জানতাম না, যে জিয়াউর রহমান সাহেব বেসিক্যালি পরপর ৩বার ভাষণ দিয়েছিলেন। প্রথম ভাষণে যেখানে তিনি বঙ্গবন্ধুর নাম উল্লেখ করেননি, পরে তিনি রাজনৈতিক প্রেসারে পড়ে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করেছেন, এবং পরবর্তীতে আবার লিখিত ভাষণে এবার বাংলায় সেটা করা হয়েছিল। না, তারপরে আরেকটা ঘোষণা দিয়েছিলেন, তিনটা ঘোষণা দিয়েছিলেন। তাহলে মূল কথা হচ্ছে যে এই যে ধরেন পলিটিক্যালি ফায়দা নেওয়ার জন্য কেউ না কেউ, কোনো না কোনো দল এই ডকুমেন্টগুলোকে আসলে ধ্বংস করেছে, যার কারণে ধরেন আজকে হিসাব মেলানোই দুষ্কর যে কোনটার পর কোনটা এসেছিল বা কি এসেছিল। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সবই রেকর্ডেড আছে। আচ্ছা, তাহলে ম্যানিপুলেশনটা হয় কোন পয়েন্ট থেকে? ম্যানিপুলেশন হলো প্রথম হয় ম্যানিপুলেশন কারা করে? কিছু অজ্ঞ লোকেরা করে। আসলে অজ্ঞ লোকেরা না দুষ্ট লোকেরা? দুইটাই। আচ্ছা, দুই ধরনের লোকের। আমি একটু বলি। 1974 সালে জুলাইতে, যথাসম্ভব 74 না 73 জুলাইতে রিলিজ পাওয়া একটা সিনেমা, 9th Month ট্রু ফ্রিডম। এস সুখদেব হলো এটার ডিরেক্টর, সুখদেব সিং সান্ধু, খুবই বড় ফিল্ম মেকার, ডকুমেন্টারি ফিল্ম মেকার। উনি এই ছবিটার ডাইরেক্টর। ছবিটা কালার, ছবিটা শুরু হয়েছে, শুটিং শেষ হয়ে গেছে 71 সালেই, ছবিটা রিলিজ হয়েছে 73 সালে। ইন্ডিয়ান ছবি, কিন্তু জি জি ইন্ডিয়ান ছবি। সেই ছবিতে বলা হচ্ছে 25শে মার্চ ক্র্যাকডাউন হয়েছে, একটা গিমিক দেখানো হয়েছে, ফিল্মিক, যেখানে 25শে মার্চ তো শ্যুট করা হয়নি, কেউ শ্যুট করে না, ডেফিনেটলি ওইটার একটা গিমিকের মতো তৈরি করে, তারপরে তারপরের শটটাই হলো ধারাভাষ্য হলো এরকম, জাস্ট
just after the crackdown, Major Ziaur Rahman from Chittagong Radio declared the independence. এটা যে বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিনেমা। সিনেমাটা 73 সালের ইন্ডিয়ান সিনেমা। আচ্ছা ইন্ডিয়ান সিনেমা 1973 সালের ছবি, নেটে পাওয়া যায়, কালার। আচ্ছা বিএনপির পয়েন্ট অফ ভিউ আসবে কোথেকে? আচ্ছা এনিওয়ে, জিয়াউর রহমান এখানে কি বলতেছে? অন ক্যামেরা জিয়াউর রহমান যুদ্ধের ড্রেস পরা, হ্যাঁ 71 সালে শুট করা, হ্যাঁ যুদ্ধের ড্রেস পরা, হ্যাঁ ডকুমেন্টারি ফিল্ম। জিয়াউর রহমান বলতেছে এই এই ঘটনা ঘটলো, আমি বিদ্রোহ করলাম, হুম। আমার কাছে মনে হলো সবাইকে জানানো দরকার, আমি অন এয়ার গেলাম। এবং উনি ওনার ভয়েসে বলতেছে অন 27, 26শে মার্চ না, 27 মার্চ অন ক্যামেরা নিজের ভয়েসে জিয়াউর রহমান 71 সালে দেওয়া ইন্টারভিউতে বলতেছে ক্র্যাকডাউন হয়েছে, আমি বিদ্রোহ করলাম, তারপরে আমার কাছে মনে হলো এইটা বিশ্ববাসীকে জানানো দরকার, আমি এয়ারে গেলাম। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি 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 বুঝতে পেরেছি। এই সিনেমাটা মুক্তি পেয়েছে 1973 সালের জুলাইতে সারা ইন্ডিয়ায়। ইন্ডিয়ান একটা সিনেমা, ওকে ডকুমেন্টারি। বিএনপি তৈরি হয়েছে আর অনেক পরে, আরো পরে। এটা যখন রিলিজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, তখন তো যে বঙ্গবন্ধু ক্ষমতায়। আমি কি কথাটা বুঝতে পারছি? জি বঙ্গবন্ধুর সময় মুক্তি পাওয়া হুম একটা সিনেমাতে বলা হচ্ছে এখন রেডিওতে ভাষণ দেবেন মেজর জিয়াউর রহমান, হুম তারপরে ভাষণটা প্রচার করা হয়েছে। এই সিনেমা সেন্সর হয়েছে বঙ্গবন্ধুর সময়, রিলিজ হয়েছে বঙ্গবন্ধুর সময়, এইটার প্রিন্ট এখন পাওয়া যায় নেটে। কিন্তু এই যে কিন্তু জিয়াউর রহমান, হ্যাঁ। আমি বলতেছি, কিন্তু জিয়াউর রহমান কখনোই তার ক্ষমতার সময় হ্যাঁ সে কখনোই নিজে কখনো বলে নাই, কোনোদিনও 26শে মার্চ সে বিবৃতি দেয়নি আমি স্বাধীনতা ঘোষণা করছি। তাহলে এইটা বিএনপি যখন ইউজ করে এটা কোথায় এটা তো পায়? পলিটিক্যালি ই করার জন্য ইউজ করে। যা বলবে সব কি সত্য নাকি? এখন সত্য, এখন দেখলে মনে হয় জুলাই মাসে কোনো গুলি হয় নাই, কেউ মারা যায় নাই, মুগ্ধ প্যারিসে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ আবার উল্টা পক্ষে মনে হইতেছে যে শেখ হাসিনা নিজেই পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে একের পর এক গুলি করছে। এটা তো এখন মনে হয়। এই যে ধরেন দুপাশে দুটো ন্যারেটিভ তৈরি হয় আর কি, এই ন্যারেটিভ গুলো জাস্টিফাই করার জন্যও তো ধরেন ফ্যাক্ট অ্যান্ড ফিগার ডকুমেন্টস গুলো, আর্কাইভ গুলো হ্যাঁ, লাগবে। হ্যাঁ রাখতে হবে। যেমন অলরেডি আরেকটা পয়েন্ট একটু বুঝতে চাই আর কি, আমাদের শিক্ষিত সমাজ, গবেষক, টিচার যারা বই লেখেন আর কি, লেখক যারা আর কি, তারা খুব সচেতন ভাবেই কি আসলে তথ্য ম্যানিপুলেশন করে না? করে। কারণ হচ্ছে একটু আগে আপনি বলছিলেন, আমি আপনার মুখ থেকে আরেকবার শুনতে চাই এটা, যে 21শে ফেব্রুয়ারির যে পদযাত্রা এবং 144 ধারা ভঙ্গ, তাদের উপরে আক্রমণ করা এবং তাদের শহীদ হয়ে যাওয়া, সেখানে পরবর্তীতে আমাদের শহীদ মিনার, যেখানে এখন শহীদ মিনার আছে সেটা শহীদ মিনার তৈরি হয়, এই যে স্টোরি লাইনটা আমরা জানি আর কি, আপনি বলছিলেন যে স্টোরি লাইনটা বেসিক্যালি তা না। স্টোরি লাইনটা সেম, হ্যাঁ, কিন্তু যে ভিজুয়ালটা আমাদের মুখে ভাসে, আমাদের চোখে ভাসে, এই ভিজুয়ালটা সত্য না। সত্যটা কি তাহলে? এটা বলতে গেলে অনেক সময় লাগবে। মানে শর্টে একটু যদি আপনি বলেন। না, শর্টে মানে কি, মানে আমরা নর্মালি জানি, বুঝি কিংবা পড়ি, হ্যাঁ, কিংবা ছবি দেখি, স্কেচ দেখি পত্রপত্রিকায়, যে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 10 জন করে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে প্ল্যাকার্ড হাতে নিয়ে, প্ল্যাকার্ডের মধ্যে লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু মানি না, এই ধরনের লেখা নিয়ে তারা গেট দিয়ে বেরোইছে, পুলিশ সামনে দাঁড়ানো আছে, পুলিশ গুলি করছে, বরকত, সলিম, রাফাক, জব্বার, শফিক মারা গেছে। এটা হলো আমাদের ভিজুয়াল ন্যারেটিভ। মূল ঘটনাটা হলো 21শে ফেব্রুয়ারিতে ছাত্রদের কোনোভাবে ডিমান্ডই ছিল না মিছিল করে যাওয়া। ছাত্রদের ডিমান্ড ছিল তারা একটা স্মারকলিপি দিবে পার্লামেন্টে। পার্লামেন্ট তখন হলো জাস্ট এখন যে শহীদ মিনার ঠিক তার উল্টা দিকে জগন্নাথ কলেজের যে অক্টোবর স্মৃতি ভবন, পার্লামেন্ট হলো এইখানে। এবং সেই দিন বেসরকারি দিবস ছিল, বৃহস্পতিবার 3:30টার সময় পার্লামেন্ট বসবে। ছাত্ররা পার্লামেন্টে একটা স্মারকলিপি দিবে ইংরেজিতে লেখা, আর কিচ্ছু না। এইটা সরকার ভয় পেয়ে আন্দোলন দানা বাঁধতেছিল, অনেক অনেক মিছিল মিটিং টিটিং হচ্ছিল। মিছিল মিটিং শুধু 21শে ফেব্রুয়ারি হয়নি, তার আগেও হয়েছে। আমার কাছে
4 ফেব্রুয়ারি মিছিলে আলোকচিত্র আছে, 20 ফেব্রুয়ারি মিছিলে আলোকচিত্র আছে, 14 ফেব্রুয়ারি মিছিলে আলোকচিত্র আছে। মিছিল তো এগুলোর কথা তো আমরা জানিও না। 21 তারিখে যেটা হয়েছে সকালবেলা 10:30টার সময় সমস্ত ইউনিভার্সিটি এলাকাটার মধ্যে, এখন যে ঢাকা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হলো এইটা, ইউনিভার্সিটির মধ্যে সমস্ত ছাত্ররা আসছে, মানুষ আসছে। মানুষ তখন খুব একটা জড়িত ছিল না, কিন্তু মানুষটা আস্তে আস্তে আগ্রহী হচ্ছিল আন্দোলনের প্রতি। স্কুলের পোলাপানরা আসছে, তারা ভিতরে আছে। ইতিমধ্যে আগের দিন সরকার 144 ধারা জারি করছে। 144 ধারা মানে হলো 4 জনের বেশি একসঙ্গে হওয়া যাবে না। তো ছাত্ররা তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা আর্ট কলেজ একসঙ্গে তখন একটা কম্পাউন্ডের মধ্যে। ওইখানে ছাত্ররা বেরোবে, কিন্তু বাইরে পুলিশ দাঁড়ানো। তো ছাত্ররা 10 জন করে চিন্তা করলো, 10 জন করে বেরোবে। এগুলো ডিটেলস বলা যাবে, কে প্ল্যান করলো, 10 জনে কারা কারা ছিল, সব আমার জানা আছে, কারণ আমি এটার উপরে অনেক বছর কাজ করছিলাম। 10 জন বেরোইলো। ঘটনা যেটা ঘটছে, 10:30টার সময় প্রথম 10 জন বেরোইল। এই 10 জনের নেতৃত্ব দিল বিচারপতি হাবিবুর রহমান শেলী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, আর আজমল হক বলে একজন ডাক্তার। এই 2 জন বেরোইলো, এই 2 জন এবং সঙ্গে আরো 8 জন, যার মধ্যে জহির রায়হানও ছিল। জি। 10 জন বেরোইলো, জাস্ট পুলিশ ভ্যান তাদেরকে ধরলো, পুলিশ ভ্যানে উঠায় নিয়ে তেজগাঁ ছেড়ে দিল। আচ্ছা, তাহলে গুলিটা কখন হলো? ঘটনা শেষ 10:30টায়। হ্যাঁ। এই 10 জনের পরে সেকেন্ড আরেকটা 10 জনের মিছিল বেরোইলো, হ্যাঁ, ওই গেট দিয়ে। মানে কাজ কি, 144 ধারা ভঙ্গ, 5 জনের বেশি আমরা একসঙ্গে যাব, পুলিশকে দেখাই দিব, এটাই তো কাজ। হ্যাঁ। 10 জন বেরোইলো, আরো পুলিশ ধরলো, ট্রাকে উঠাইলো, গাড়িতে উঠাইলো, তেজগাঁ নিয়ে ছেড়ে দিল। তৃতীয় আরেকজন 10 জনের একটা দল বেরোইলো ওই গেট দিয়ে। আর জায়গায় তো ওয়াল, একটাই গেট, মানে কলা ভবনের গেট, যেটা এখন যেটা ইমার্জেন্সির গেট, ইমার্জেন্সির পাশে ওটা লাগানো, গেটটা বন্ধ কিন্তু। আবার বেরোইলো চানখারপুলের মোড়টায়, আবার বেরোইলো, ওই 10 জনকে ধরলো, ধরে নিয়ে তেজগাঁ ছেড়ে দিল। তেজগাঁ তখন রিমোট জঙ্গল। এরপরে মেয়েদের 10 জনের দল বেরোলো, মেয়েদের চতুর্থবারে। সুফিয়া আহমেদ, ব্যারিস্টার ইস্তেক আহমেদের ওয়াইফ, রওশনারা বাচ্চু, হালিমা খাতুন, শাফিয়া আক্তার, এই টাইপের এরকম 10 জনের 10টা মেয়ের একটা দল বেরোইলো। তখন পুলিশ কিন্তু মেয়েদেরকে গায়ে হাত দিত না, টাচই করতো না, এবং পুলিশ কিন্তু তখন ভার্সিটির ওয়ালের ভিতরে ঢুকতো না, ভদ্র পুলিশ ছিল। তো বেরোইলো, মেয়েদেরকে ছেড়ে দিল। একজন আটকে দিয়ে গেল মেয়েদেরকে, সিটি এসপির নাম হলো কোরাইশি, সে বললো যে 14, তাকে ছেড়ে দিল। পুলিশের 2-1 নেতৃত্ব ছাড়া বাকি সবাই কিন্তু বাঙালি পুলিশ। যে পুলিশটা গুলি করছে তারা কিন্তু বাঙালি পুলিশ। ছেড়ে দিল মেয়েদেরকে ছেড়ে দিল। মেয়েরা মেডিকেল গেট দিয়ে বেরোয়, এখন যে ঢাকা মেডিকেলের মাঠ, ঢাকা ইউনিভার্সিটির মাঠ এবং মেডিকেলের সামনের রাস্তাটা হেসে শহীদ মিনার পর্যন্ত এসে তারা তাদের উদ্দেশ্য পার্লামেন্টে যাবে। পার্লামেন্ট তো জগন্নাথ হল, তখন পার্লামেন্ট জগন্নাথ হলে এখানে যাবে। ওইখানে যখন গেল তখন অলরেডি পার্লামেন্ট তো 3:30টায়, কিন্তু পার্লামেন্টের লোকজন তো আসে, এমনি আসা শুরু করলো। একজন মন্ত্রীর একটা গাড়ি আসতেছিল চানখারপুল দিক থেকে, ওই যে চানখারপুল না, ফজলে রাব্বি হল যে এখন আছে সেখান দিয়ে ঢুকতেছিল। একটা টোকাই এসে ওর গাড়ির চাকা পাম্প ছেড়ে দিছে। তখন মেয়েদেরকে না ধরে মেয়েদের পাশে ওই টোকাইটাকে পুলিশ প্রথম পিটাইলো, এই ছাড়ছিস কেন। মেয়েরা তখন ওই টোকাইটাকে বাধা দিতে গেল, তখন লাঠিচার্জ শুরু হইল। এই লাঠিচার্জ পরবর্তী 5 ঘন্টা চলছে। পুলিশ লাঠিচার্জ করে, ছাত্ররা ইট মারে, পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, ছাত্ররা ইট মারে। ফ্রম 10:30 to 3:30 5 ঘন্টা এই ঘটনা চলতেছিল। ছাত্ররা ক্যাম্পাসের ভিতরে, পুলিশ ক্যাম্পাসের বাইরে। পুলিশ ফোর্স আনলো, আরও লাঠিসোঁটা নিল। পুলিশ কখনোই ঢোকে না ভিতরে, আর ছাত্ররা ভার্সিটির থেকে বের হয় না। ওয়াল তো ছোট ওয়াল, এই হাফ ম্যান 3 ফিটের একটা ওয়াল ছিল,
ইটের। 3:30টার সময় মানে অনেক পর্যায়ে চলে গেছে মারামারিটা, পুলিশের লাঠিচার্জ, ছাত্ররা বের হওয়া, আবার ভিতরে ঢোকা, পুলিশ এটা করা। 3:30টার সময় পুলিশ ওপেন ফায়ার করলো, এবং ফায়ারটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা দল আসতেছে, ঠিক সামনে পুলিশ হাঁটু গেড়ে বসে গুলি করছে, এই ধরনের ঘটনা না। পুলিশ বিভিন্ন জায়গা থেকে দাঁড়ায় জনসমাবেশের উপরে মানে ইট পাটকেল নিক্ষেপরত মানুষের উপরে গুলি করছে, এবং গুলিটা এক জায়গায় না, শহীদ মিনার এই জায়গাটায় হয়েছে, জগন্নাথ হলের এই জায়গাটায় হয়েছে, জগন্নাথ হল থেকে জিমনেশিয়ামের দিকে যেতে যে জায়গাটা ওই জায়গায় হয়েছে, চানকার পুলে গুলি হয়েছে। আচ্ছা, মানে ওই পুরো এরিয়াটা ছড়ায় ছিটায় পুলিশ গুলি তো হয়েছে। মানে ওটা তো ত্রিভুজের মতো একটা এলাকা। জি জি জি। চানকারপুল থেকে শহীদ মিনার হয়ে আবার ঢাকা মেডিকেলের ওই মোড় পর্যন্ত, ফজলে রাব্বি হল পর্যন্ত, আবার ওইটা গিয়ে চানকারপুলে মিলছে। এই ত্রিভুজের মতো এলাকাটার এই পুরো হাফ সার্কেলের মধ্যে পুলিশ দাঁড়ায় ছিল। এরা হলের দিকে গুলি করছে, এবং যে কজন শহীদ হয়েছে কেউ রাস্তায় ছিল না। তাহলে এই যে ধরুন যে একটা পিকচার আমাদের মাথায় রাস্তায় সেট করা আমি হয়েছে, বলি কে কোথায় শহীদ হয়েছে। জব্বার গুলি খেয়েছে ব্যারাকের সামনে, হ্যাঁ 16 না 27 নম্বর ব্যারাকের সামনে। জব্বার আসছে তার শাশুড়ির চিকিৎসা করার জন্য, তার শাশুড়ির অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছিল পেটে, এটা চিকিৎসা করতে আসছে। একমাত্র বরকত ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ছেলে ছিল, MA ক্লাসে পড়তো, তার উরুতে গুলি লাগছে, কারণ বরকত অনেক লম্বা ছিল, 6 ফিট 6 ইঞ্চি লম্বা ছিল। জি জি। রফিক আসছে বিয়ের বাজার করতে, তার পানু বিবি মানে তার ওয়াইফ, তার সঙ্গে তার বিয়ে হবে, পানু বিবির সঙ্গে তার বিয়ে হবে কয়েকদিন পরে। রফিক বাজার করতে আসছিল, বিয়ের বাজার করতে। রফিকের একটা প্রেসও ছিল এখানে, সেই প্রেসে চাকরি করতো, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র। সেই পানু বিবির সঙ্গে রফিকের ছোট ভাইয়ের সঙ্গে পরে বিয়ে হয়েছে 21 ফেব্রুয়ারির পরে। শফিক বলে আমরা যাকে চিনি, শফিক আসলে 21 ফেব্রুয়ারি গুলি হয়নি, শফিক গুলি খেয়েছে 22 ফেব্রুয়ারি। ছাত্ররা হরতাল দিছিল, মিছিল দিছিল, শফিক অফিস যাচ্ছিল হরতাল অমান্য করে, সরি টু সে, এবং রাস্তায় গুলি খেয়েছে, এবং সেটা নবাবপুরে, ইংলিশ রোডের এখানটায়, ঢাকা ইউনিভার্সিটিতে না। সালাম পিয়ন ছিল শিল্প ব্যাংকের, শিল্প অধিদপ্তরের আর কি। সে ওই গোলমাল দেখতে আসছিল। তারা সবাই ভিতরে ছিল, ক্যাম্পাসের ভিতরে ছিল, পুলিশ বাইরে ছিল। কোনো মিছিল হয় নাই, মিছিলে গুলি হয়নি। মিছিল যা হওয়ার 10:30 থেকে 11:15 মধ্যে শেষ হয়ে গেছে। গুলি তো হয়েছে 3:30টায়। তাহলে এই যে ধরেন যে পিকচারটা আমাদের সেট করা হয়েছে মাইন্ডে, এই পিকচার সেট কেন করা হয়েছে? এটার আসলে পলিটিক্যালি ফায়দা কি আসলে? এটা পলিটিক্যাল কোনো ফায়দা না, ধরেন এই পিকচারটা তো হিস্টোরিক্যাল ফায়দাই বা কি আসলে? হিস্টোরিয়ান তো কিছুই করে নাই। ভাষা আন্দোলন নিয়ে যতগুলো বই আছে, মোটা মোটা গবেষণামূলক বই আছে, কোনো বইতে এই কথা লেখা নাই যে মিছিলে গুলি হয়েছে, কোনো বইতেই নাই। মানুষ কোথায় পাইছে আমি জানি না। আমার বাসায় এতগুলো মোটা মোটা বই আছে ভাষা আন্দোলনের উপরে, গবেষণামূলক বই আছে, মানে রীতিমতো রিসার্চমূলক বই আছে, এশিয়াটিক সোসাইটির আছে, বাংলা একাডেমির আছে, বদরুদ্দিন ওমরের 3 খণ্ডের বই আছে, বশির আল হেলালের বই আছে, জি, ভাষা আন্দোলনের সৈনিকরা একজন বই লিখছে। কোথাও কেউ এটা লেখা নাই মিছিল এগুলি হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবং বাবু ভাই, আপনি যদি আমার দর্শকদেরকে কিছু বলতে চান আর কি এই বিষয়ে। দর্শকদের আসলে বলবো যে আমি যেহেতু আমরা আর্কাইভ নিয়ে আলোচনা করলাম, আপনারা আপনাদের নিজেদের প্রত্যেকটা জিনিস, যে জিনিসটা গতকালকের, সেটি আসলে ভবিষ্যতের জন্য একটা ঐতিহাসিক উপাদান হয়ে যাবে। আপনারা আপনাদের এই জিনিসটা সংরক্ষণ করেন। আপনি মনে করতে পারেন আর এটা কি আমার বাজারের ফর্দ, আজকে কি কত টাকা দেখে নিলাম, থাক না, মাছ 120 টাকা, পেঁয়াজ 50 টাকা 1 কেজি। এই যে ফর্দটা, এই ফর্দটা যদি আপনি রেখে দেন, আজ থেকে 50 বছর পরে, 20 বছর পরে এটা ইতিহাসের উপাদান হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। অতএব প্রতিটা জিনিস, আপনাদের প্রতিটা জিনিস, আপনি কোন কলম দিয়ে লিখেছেন সেই কলমটা, আপনার স্কুলের মার্কশিট প্রতি বছর, আমার কাছে প্রতি বছরের মার্কশিট আমার কাছে আছে, এইটা, কিংবা কোশ্চেন, আমরা স্কুলে পরীক্ষা দিচ্ছি না, প্রথম নির্বাচনী পরীক্ষা, দ্বিতীয় নির্বাচনী, প্রত্যেকটা কোশ্চেন আমার কাছে আছে। এই যে রাখাটা, এইটাই তো একটা, কারণ আজ থেকে 20 বছর পরে ওইটাই তো এখন দেখি, তো সেটা এই ফেসবুকে পোস্ট দেখি, বাংলাদেশ দুষ্প্রাপ্য আলোকচিত্র সমগ্র পোস্ট হয়, সেখানে একটা পোস্ট সবাই আহা করে। এবং এই ছবি থাকার ফলে যেটা হয়, ইতিহাসে বিভ্রান্তি দূর হয়।
যেমন একটা বড় বিভ্রান্তি আছে, আমরা মনে করি কালার ছবি মানেই হলো ৭৮ সালের পরে, কিন্তু কালার ছবির জন্ম তো হয়েছে 1861 সালে। 40-এর দশকের প্রচুর কালার ছবি, 50-এর দশকের প্রচুর কালার ছবি আমার কাছে আছে। কে বললো কালার ছবি ৭৮ সালে হয়েছে? 1910 সালে এই দেশে কালার সিনেমা দেখানো হয়েছে, এই দেশে তৈরি। 1975 সালে ফুল ফিচার কালার ছবি তৈরি হয়েছে ইন্ডিয়াতে। 1964 সালে বাংলাদেশে কালার ছবি তৈরি হয়েছে। আচ্ছা, আমরা বলি কালার ছবি। আমরা এই আলাপের পাশে আমি আরেকটু যে জায়গাগুলো মিস করে গেছি একটু যা ছোট ছোট করে নিয়ে নিই 2 মিনিট করে। আব্দুল জব্বার সম্পর্কে একটু বলবেন, সাথে হচ্ছে আব্দুল জব্বারের মুখোমুখি সম্পর্কে একটু বলবেন। না, আব্দুল জব্বার খান। হ্যাঁ, সরি, আব্দুল জব্বার খান। আব্দুল জব্বার খানের মুখোমুখি সম্পর্কে আপনার যে মেমোরিজ আছে বা আপনার কাছে ডকুমেন্ট আছে এটা আমার ডকুমেন্ট মানে এই ছবিটাই তো পাওয়া যায়, অতএব এই ছবির জন্য তো আর কিছু দরকার নেই। এই ছবির একটা বুকলেট আছে আর ছবিটা আছে। দুর্ভাগ্য যে এই ছবির ক্যামেরাটা বিদেশে চলে গেছে এবং সাউন্ড রেকর্ডারটা এটা হয়তো পাওয়া যাবে। আব্দুল জব্বার খান আসলে ফিল্মের লোক না, কিন্তু উনি বাধ্য হয়েছিলেন ফিল্ম করতে। কেন? কারণ ওনাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। 1953 সালে সচিবালয়ে একটা মিটিংয়ে আশ্চর্যজনকভাবে হলে পরে উনি বড় ফিল্ম প্রডিউসার হয়েছিলেন। উনি বলছিলেন এই দেশে ছবি বানানো সম্ভব না। আব্দুল জব্বার খান বলেছে আমি তো শুটিং দেখেছি এই দেশে ছবি বানানো সম্ভব না, কেউ না বানালে আমি বানাবো। উনি সাহস করে একটা ছবি বানিয়েছিলেন। হ্যাঁ, তখন বোধহয় এক ধরনের কথা ছিল যে এখানকার জলবায়ু অনেক বেশি আর্দ্র, সুতরাং এখানে ফিল্ম ডেভেলপ করা যাবে না, ফিল্ম নষ্ট হয়ে যাবে, শুট করা যাবে না। সেখান থেকে উনি বেসিক্যালি চ্যালেঞ্জ নিয়েছিলেন। হ্যাঁ, এবং উনি বলেছিলেন যে আমার কাজ হলো ছবিটা বানানো হয়ে গেলে আমার কাজ শেষ। কিন্তু উনি পরে মানে ফিল্ম নিয়েছিলেন, উনি ফিল্ম স্টুডিও করেছিলেন, পপুলার স্টুডিও করেছিলেন, উনি ফিল্মের বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ছিলেন, উনি আর্কাইভের সঙ্গে জড়িত ছিলেন, উনি আরও কয়েকটা ছবি, আরও 4-5টা ছবি বানিয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার আরও বেশি ছবি বানিয়েছিলেন। উনি অনেককে উপহার দিয়েছেন আমাদের, মানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার রাজ্জাককে তো উনি নার্সিং করেছেন। তো মানে মুখোমুখি কীভাবে বানালো, কেন বানালো, এটা অনেক বড় ঘটনা, সেটা এইখানে বলার সুবিধা নাই। কিন্তু উনি ওই চ্যালেঞ্জটা করেছিলেন বলেই বাংলাদেশে ঢাকায় তৈরি বাংলা ফিচার ফিল্ম তৈরি হয়েছিল। আপনি কি আমাকে আর কোনো পয়েন্ট বলবেন যেটা হচ্ছে বাংলাদেশের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আর্কাইভ করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে এই পয়েন্টে, তাহলে আমার এপিসোড দাঁড় করাইতে সুবিধা হবে। 1971 সালে ইত্তেফাক ভবনে আগুন দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ইত্তেফাক কারা দিয়েছিল? পাকিস্তানিরা, হ্যাঁ, আর্মি। তো এইরকম প্রচুর জিনিস আমরা ধ্বংস করেছি, মানে যুদ্ধের সময় অনেক কিছু ধ্বংস হয়েছে। আর পার্সোনালি আমাদের ইগনোরেন্সের জন্য অনেক জিনিস ধ্বংস হয়েছে, আমাদের কালচারের উপাদান। মানে আমি যেহেতু ফিল্মের কাজ করি, ফিল্মের কথা বলতে পারি। গুলিস্তান বিল্ডিংয়ে একবার আগুন লাগলো। এই আগুন লাগাটা পলিটিক্যাল কারণে। চৌধুরী মোহাম্মদ আলম বলে বিএনপির এক নেতার সংশ্লিষ্ট, সালটা এই মুহূর্তে মনে নাই, পারফেক্টলি মনে নাই। চৌধুরী মোহাম্মদ আলম বলে, চৌধুরী আলম আর কি, বিএনপির এক নেতা, তার স্বার্থ সংশ্লিষ্ট কারণে গুলিস্তান বিল্ডিংয়ে আগুন লাগানো হয়। এবং এই গুলিস্তান বিল্ডিংয়ে আগুন লাগানোর পরে অলমোস্ট 200 থেকে 250 সিনেমা আজীবনের জন্য ধ্বংস হয়ে যায়, যেগুলো কোনো কপি আর পরে পাওয়া যাবে না। তো এইরকম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটা এফডিসি, যাদের কাজ চলচ্চিত্র উন্নয়ন করা, এফডিসির কারণে বাংলাদেশের এই 250-র চেয়ে বেশি অনেক ছবি নষ্ট হয়েছে, এখনও নষ্ট হচ্ছে। এফডিসির জাস্ট কারণে অনেক সিনেমা এফডিসিতে পড়ে আছে, যার মধ্যে সূর্য দিগল বাড়ির মতো নেগেটিভ আছে, যে সিনেমাটার যে মুভির নেগেটিভগুলো এখানে নষ্ট হচ্ছে, কিন্তু সে ওই নেগেটিভগুলো আর্কাইভে দিচ্ছে না, একই মন্ত্রণালয় হওয়ার পরেও। কেন? কারণ হয়তো এই ছবির প্রতি 500 টাকা পায়, কিংবা 5000 টাকা তার আছে, বাকি আছে। এখন 5000 টাকা যদি প্রডিউসারের কাছে পায়, প্রডিউসার যদি ওইখান থেকে আসে যে আমাকে দেন, টাকা নেন, ছবি দেন, এই জন্য দিচ্ছে, মানে নানা রকম, এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা এক ধরনের, মানে ওই আবার অবহেলা। আর এফডিসির গোডাউনটা ভালো না, এটা গোডাউন,
গোডাউন মানে গোডাউন এবং স্টোর রুম বলতে সবচেয়ে বাজে ঘরটা আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। আমার এই আর্কাইভ নিয়ে আমার একটা স্যাড স্টোরি আছে, সেটা হচ্ছে তানভীর মোকাম্মেলের সঙ্গে একটা সিনেমা করতে গিয়ে তানভীর মোকাম্মেল বেসিক্যালি চাচ্ছিলেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন পত্রিকা যদি পাওয়া যায় আর কি, যত পুরাতন পাওয়া যাবে ওই পুরাতন পত্রিকাতে তিনি সিনেমার কাজে ব্যবহার করবেন। কারণ তিনি যে সিনেমাটা বানাচ্ছিলেন, সিনেমাটা বেসিক্যালি হচ্ছে 70-এর পরবর্তীকার সিনেমা আর কি, 71-এর কিছু পরে আর কি। তো তো পত্রিকাটা কত সালের ছিল? মানে পত্রিকা খুঁজছিলেন যত পুরাতন পাওয়া যায় আচ্ছা, আর কি, আচ্ছা। মানে ভিজুয়ালি দেখতে সুন্দর লাগবে আর কি, কারণ তখনকার ফ্রন্ট গুলো তো ডিফারেন্ট আর কি। হ্যাঁ, তখনকার পত্রিকার নাম, ফ্রন্ট এগুলো তো ডিফারেন্ট ছিল আর কি। পায় নাই। তো ওটা দায়িত্ব পড়েছিল আমার উপরে। তো আমি তখন যতগুলি আর্কাইভ আছে, পত্রিকার যতগুলি আর্কাইভ আছে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট মিলিয়ে, আমি সব জায়গায় গেলাম। আমি গিয়ে সবাইকেই প্রথমে বলতাম যে 71 সাল থেকে পত্রিকা যা আছে এগুলো দেখান আর কি। যাই হোক, কারো কাছেই কোনো ধরনের পত্রিকা নাই। কোনো একটা আর্কাইভের, নাম বলছি না, কোনো একটি আর্কাইভের কোনো একজন অফিসার আমাকে আলাদাভাবে ডেকে উনি আমাকে বললেন যে এই পত্রিকাগুলো আপনি পাবেন না, কারণ এই পত্রিকাগুলো সরকার ইচ্ছাকৃতভাবেই মানে সব ধ্বংস করে দিয়েছে আর কি। সুতরাং আপনি এইটা, মানে আমি বেসিক্যালি ওনাকে বলছিলাম 71, 72, 73, 74, 75 যা পাওয়া যায়, মানে যে টাইম লাইনে পাওয়া যায় ওইটাই আমাকে দেন আর কি। যেটা আমি তাকে বলছি ধরেন আরো প্রায় 7-8 বছর আগে তার সাথে আমার কথা হচ্ছে, ঘটনাটা 7-8 বছর আগের ঘটনা। আপনি তখন উনি আমাকে বলছে যে আপনি এই পত্রিকাগুলো পাবেন না, কারণ গভর্নমেন্ট এগুলো ধ্বংস করে দিয়েছে। বাট একটা পত্রিকার নাম বলে যে আপনি ওই পত্রিকার অফিসে গিয়ে দেখতে পারেন, ওদের কাছে কিছু থাকলেও থাকতে পারে আর কি। কারণ বাজারে এসে সেই পত্রিকাতে গেলাম, সেই পত্রিকার অফিসে গেলাম, গিয়ে আমি যখন ইত্তেফাকে গিয়ে যখন নাই, তাদের কাছেও নাই, তাদের কাছে পাওয়া যায় 86 থেকে আচ্ছা, 86 থেকে আমি বোধহয় তাদের কাছ আমি থেকে কিছু। ঘটনাটা বুঝতে পারছি, সময় নাই তো হ্যাঁ। আমি বলি। প্রথম কথা হলো সরকার ধ্বংস করে দিয়েছে, টোটালটা কথাটা মিথ্যা। আচ্ছা। দ্বিতীয়ত হলো এই প্রতিটা সংখ্যা, হুম। নট অনলি 71, তার আগে থেকে প্রতিটা সংখ্যা আমি নিজে সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, কথাটা টোটালি ভুল। ওকে। তাহলে মানে এই যে ধরুন আমি অন্তত 3টা আর্কাইভের কথা এই মুহূর্তে বলতে পারি। ন্যাশনাল আর্কাইভ আগারগা, হুম ন্যাশনাল লাইব্রেরি আগারগা, বাংলা একাডেমি লাইব্রেরি, হুম। সব কটা পত্রিকার সব কটা সংখ্যা আছে ওদের কাছে, নট অনলি ফ্রম 71। আনন্দবাজারের প্রথম সংখ্যা হুম। 1913 সালের, সেটাও আছে, সবগুলোই আছে। প্রতি বছরের আমি কাজ করেছি 71, 72, 73, 74, 75 পর্যন্ত। বঙ্গবন্ধু শাসন সময় বলে একটা বই বেরিয়েছিল 5 খণ্ডের। ওই বইয়ের কোলাস করার জন্যে 72, 73, 74, 75 সালের প্রত্যেকটা পত্রিকার, প্রত্যেকটা দৈনিক পত্রিকার প্রত্যেকটার প্রথম সংখ্যার ছবি আমি তুলেছি, অরিজিনাল কপির থেকে তুলেছি। কত সালে এইগুলো? এই কিছুদিন আগেও সবগুলো আছে। আচ্ছা, আমি এখনই বলে দিতে পারি কোথায় আছে, সবগুলো আছে। এটা নিয়ে, এটা হলো একটা মানে, হ্যাঁ, তবে ওই সময় একটা ঘটনা ঘটছিল। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসের মামলা চলতেছিল, এই যে সাইদি, গোলাম আজম। এই সময় শুধুমাত্র 71 সালের পত্রিকাটা তারা নন রিচেবল করে রাখছিল। কারণ এটা বাংলা একাডেমি, শুধু তাও বাংলা একাডেমিকটা নন রিচেবল, মানে এটা কাউকে দেওয়া হবে না। পুরাই ফেলাইছে, টোটাল কথাটা ভোগাস। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইউ ক্যান গো উইথ মি। আমি 71 সালের যে কোনো পত্রিকা, 72 সালের যে কোনো পত্রিকা দেখাইতে পারবো, এখন গেলে দেখাইতে পারবো। আচ্ছা, আমার কাছে না, গভর্নমেন্টের প্রতিষ্ঠানে। ওকে। আমাদের একটা ঝামেলাটা হলো কি, যেমন ন্যাশনাল আর্কাইভস আগারগাঁয় পাশাপাশি 2টা বিল্ডিং কিন্তু আর্কাইভসের আছে, ফিল্ম আর্কাইভ না কিন্তু। একটা হলুদ রঙের ন্যাশনাল আর্কাইভস বিল্ডিং আর একটা লাল রঙের ন্যাশনাল লাইব্রেরি। ওইখানে যাওয়া মাত্র 200 টাকা দিয়ে মেম্বারশিপ হয়ে, ওদের একটা তালিকা আছে, দৈনিক পত্রিকার তালিকা, এত মোটা বই, ম্যাগাজিনের তালিকা, এরকম বই আছে। ওই বইটার মধ্যে গিয়ে খুলে ইত্তেফাক 1940 সাল থেকে, সংবাদ 1963 সাল থেকে, এরকম লেখা আছে, সিরিয়াল কোন মাসের কোনটা নাই এটাও লেখা আছে। চাইলেই দিয়ে দিবে, চাও মাত্র মেম্বার হয়ে এর পরে, চাও মাত্র সে এসি রুমে রাখা আছে। এগুলো সুন্দর করে একটা চাকাওয়ালা ট্রের মধ্যে ভরে নিয়ে আসবে আপনার সামনে দিতে। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনি অনেক সময় দিচ্ছেন। আমরা আশা করি ভালো একটা এপিসোড বের করতে পারবো এখানে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে।